পিনাকি ভট্টাচার্য গত বছর সে বলেছে হঠাৎ করে যে মুক্তিযুদ্ধে 2000 লোকেও বেশি মারা যায়নি। তো আমি এটা তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম। কেন চ্যালেঞ্জ দিয়েছিলাম জানেন? কারণ হচ্ছে যে এই মূর্খটা কোন জায়গা থেকে এই কথাটা বলেছিল জানেন? একটা রিপোর্ট সে পড়েছিল। রিপোর্টটা ছিল এমন, মানে এটাই আমার শেষ বক্তব্যটা আজকে দিয়ে যাই। ওইখানে লেখা ছিল যে এক ভদ্রলোক, তিনি একজন পত্রিকার সাংবাদিক, তিনি একটা রিপোর্ট পাবলিশ করে। এটা মানে গার্ডিয়ানের থেকে সে একটা রিপোর্টটা নেয়, সেটা পাবলিশ করে। রিপোর্টটা ছিল এমন যে বঙ্গবন্ধু সরকার সেই সময়ে বাংলাদেশে কারা কারা শহীদ হয়েছে সেই শহীদ ফ্যামিলির কাছে আবেদন করেন যে আপনারা আপনাদের নিহত মানুষদের সংখ্যা আমাদেরকে তথ্যগুলো লিখে পাঠান। মাথায় রাখবেন 1972 সাল, যুদ্ধ বিধ্বস্ত দেশ, রেডিও টেলিভিশন তো সবার পাশে প্রশ্নই আসে না, রেডিওই সম্বল। ওই বা পত্র পত্রিকাতে খবর পড়ে 2000 চিঠি এসেছিল তখন, 2000 চিঠি এসেছিল। তো পিনাকি এই যে 2000 চিঠি এসেছে, এটা কি সে মনে করেছে 2000 লোক মারা গেছে। এখন ওই 2000 চিঠিতে হয়তো কোনো লোক লেখে থাকতে পারে, না আমরা জানিও না আসলে, সে 2000 চিঠি তো নাই, লেখেও থাকতে পারে যে খুলনাতে আমি জানি 10,000 লোক মারা গেছে চুপনগরে, বা 487 জন সৈয়দপুরে মেরে ফেলেছে। ওই 2000 চিঠিতে কত সংখ্যা আমরা জানি না। কিন্তু এটাও ঠিক যে ধরেন এক্সপেক্টেড এই সময় হলে আমরা এক্সপেক্ট করতাম আরো অনেক লক্ষ লক্ষ চিঠি, ওই সময় 2000, এটাই তো আমার কাছে বেশি মনে হয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে কোনো মানুষ তাকে প্রশ্ন করেনি যে 2000 চিঠি এসেছে, তো 2000 চিঠি তো 2000 শহীদ না। না, ও মনে করেছে প্রত্যেকটা চিঠি প্রত্যেকটা শহীদের ফ্যামিলি থেকে এসেছে। এটাই হচ্ছে নিয়তে, মানে 2000 রেসপন্স এসেছে, ফলে 2000ই মারা গেছে। বুদ্ধির লেভেল দেখেন। তার মানে হচ্ছে যারা তার শ্রোতা তারাও ভালো করে তার দেওয়ার ডকুমেন্টটা পড়ে দেখেনি, সে নিজে তো পড়ে দেখেই নাই। মানে আমি আপনাকে আরেকটু সহজ করে বলি, আপনি মনে করেন গুজরাটে 500 লোক মারা গেছে, আপনি রেডিও টেলিভিশনে বললেন যে যাদের যাদের ফ্যামিলি থেকে মারা গেছে আমার সাথে যোগাযোগ করেন। এখন লোক মারা গেছে 500, যোগাযোগ করেছে 50, যোগাযোগ করেছে 50, আপনি মনে করলেন যে 50 জনই মনে হয় মারা গেছে। এখন ওই 50 জনের চিঠিতে এমনও হতে পারে যে কোনো লোক পুরো লিস্ট লিখে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, হতেই পারে। মানে চিঠি আপনি পেয়েছেন 50, মানে এই না যে শহীদ হয়েছে 50 জন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এই যে প্রশ্ন করব আমি আপনাকে যে তুমি যে ডকুমেন্টটা দিলে, এইখানে তো ক্লিয়ারলি লেখা আছে যে 2000 চিঠি পেয়েছে বঙ্গবন্ধু সরকার। রাইট। 2000 চিঠি মানে তো 2000 লোক মারা গেছে এমন না। চিঠিগুলোতে কি বলেছে? ওই চিঠিতে লেখা ছিল কি? বা এমন কোনো কি চিঠি আছে যেখানে শহীদের সংখ্যাই নেই, শুধু এমনি চিঠি দিয়েছে? এমন তো হতে পারে। অর্থাৎ এটার উপরে বেস করে সে চ্যালেঞ্জ দিয়ে বসছে সবাইকে। মানে চিন্তা করে দেখেন পীর কেমন আর শিষ্য বা কেমন। হুমায়ুন আহমেদের একটা অসাধারণ গল্প আছে, এই গল্পটা পড়বেন। আমি প্রায় বলতাম যে হুমায়ুন আহমেদকে মুক্তিযুদ্ধ নিয়ে আর কিছুই লিখতে হবে না, জলিল সাহেবের পিটিশন ইজ এনাফ। তার জীবনে তিনি যদি দেয়ালের মতো অখাদ্য উপন্যাস না হলে কিছু আসতে যেত না। শুধু জলিল সাহেবের পিটিশনের জন্য হুমায়ুন আহমেদকে পৃথিবীর যে কোনো সাহিত্য পুরস্কার দেওয়া যেতে পারে। পড়বেন জলিল সাহেবের পিটিশন। আমি পড়েছি। ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি একজন লয়ার, সুতরাং আমার কিছু প্রশ্ন আপনাকে আমি করব যেটি আইনের সাথে সম্পর্কিত। আপনাকে বলবো যে আমার প্রফেশনাল টাইটেল হচ্ছে ব্যারিস্টার এন্ড সলিসিটর। তাহলে হচ্ছে আমার একদম গ্রামাটিক্যালি কারেক্ট থাকতে পারেন আপনি আর কি। আসলে থ্যাংক ইউ। তো আমি আসলে যেটা প্রথম যে আপনাকে যে প্রশ্নটি করব সেই প্রশ্নটির সাথে একটু সম্পর্কযুক্ত দুটোই একসাথে বলি। সেটি হচ্ছে জেনোসাইড বা গণহত্যা এটি কাকে বলে, এবং সেই হিসেবে আগস্টের 5 তারিখের পর থেকে যেটি আওয়ামী লীগের উপরে চলছে সেটিকে কি আসলে আমরা ইন্টারন্যাশনালি এই যে জেনোসাইডের যে সংজ্ঞা তাতে কি আমরা বলতে পারি কিনা যে আওয়ামী লীগের উপরে জেনোসাইড চলছে? আপনার প্রথমে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমরা জেনোসাইড বলতে, জেনোসাইডটা প্রথমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের একটা অংশ। প্রথমে এটা একটু জেনে রাখা ভালো। আমি কয়েকটা একটু আইনি বোঝাপড়ার মধ্য দিয়ে যাই, তাহলে দর্শক একটু ঋদ্ধ হতে পারেন। সংক্ষেপে সেটা হচ্ছে যে 1945 এর পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবী যখন এই যুদ্ধের দামামার মধ্য দিয়ে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছে, তখন ওই যুদ্ধবাজদের বিচারের প্রয়োজনীয়তা দেখা দিল। তো সেই সময় দেখা গেল যে ধরেন এক একজন এক এক জায়গাতে এক এক দেশে অপরাধটা সংঘটিত করেছে, বা প্রাইমা ফেসি, যেটাকে আমরা আইনের ভাষাতে বলি আপাত দৃষ্টিতে সেটাকে অপরাধ মনে হয়, সেসব অপরাধগুলো আপাত দৃষ্টিতে এক একটা এক এক জায়গাতে গঠিত হলো। বিচার কোথায় হবে, কিভাবে হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা দেখা দিল। আপনি জানেন যে জার্মানিতে তখন নুরেমবার্গ ট্রায়াল হয়, ওই একই টাইম ফ্রেমের ভেতর আপনার টোকিও ট্রাইব্যুনাল হয়, এরকম ট্রাইব্যুনাল গুলো হয়। এবং পরবর্তী কয়েক বছর পরে, তারও প্রায় 10-11 বছর পরে, আপনার ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন অ্যাকিউজড আমি বলবো, তখনও তিনি অপরাধ প্রমাণিত হয়নি, আইকম্যান, অ্যাডলফ আইকম্যান, তাকে আর্জেন্টিনা থেকে নিয়ে এসে তখন প্যালেস্টাইনে প্যালেস্টাইন তো না, ইসরায়েলে বিচার শুরু হয়। সেগুলো নিয়েও তখন নানান ধরনের কথাবার্তা হয়েছিল যে অপরাধ হয়েছিল 1945 সালে, সেই সময় তো ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই ছিল না। তাহলে ইসরায়েল রাষ্ট্র 1966 সালে গঠিত হওয়ার পরে এই বিচার কিভাবে হতে পারে আগে? তো এগুলো অনেক প্রশ্ন, নানান রকমের ডিফেন্স এন্ড এভরিথিং, সেগুলোর
জায়গাটা থেকে একটা ধরেন লিগ্যাল নর্মস আসলো, সেটা হচ্ছে এমন যে এমন কিছু অপরাধ পৃথিবীতে সূচিত করা হলো যেসব অপরাধগুলোর আসলে কোনো দেশ থাকবে না, কোনো একটা ভূখণ্ডে এগুলোকে আবদ্ধ করে রাখা যাবে না। যেমন ধরেন লেটসে কোনো একজন পকেটমার বা একজন ছিনতাইকারী, তিনি ধরা যাক যে XYZ থেকে গিয়ে ABC কান্ট্রিতে চলে গেল। XYZ অপরাধটা করেছে, ABC কান্ট্রিতে যাওয়ার পরে তার বিচার করাটা সম্ভব হবে না, কারণ ক্রাইমটা সে করেছে অন্য দেশে, গিয়ে আশ্রয় নিয়েছে অন্য দেশে। এক দেশের সাথে আরেক দেশের যদি বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকে, বিচার আচার হয়, তখন তাকে ট্রান্সফারের ব্যাপারটা আসতে পারে, কিন্তু যেই দেশে গিয়ে সে আশ্রয় নিয়েছে সেই দেশ তার বিচার করতে পারবে না। কিন্তু এগুলো হচ্ছে নর্মাল ক্রিমিনাল লর হিসাবটা। কিন্তু সারা বিশ্ব কিছু অপরাধকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর আন্ডারে তারা নিয়ে গেল, যেগুলো কোনো দেশ নাই। অর্থাৎ এক দেশে যদি অপরাধটা করে, ওই অপরাধটার বিচারই সে যদি গিয়ে অন্য একটা দেশে পালায়, তাহলে তার বিচারটা ওই দেশে হতে পারে। বুঝতে পারছেন? যেমন একটা উদাহরণ আমি আপনাকে দেই, যেমন রুয়ান্ডাতে মুনায়েনজা নামে এক লোক, সে অ্যাকিউজ ছিল রুয়ান্ডা গণহত্যাতে, তার ব্যাপারে অভিযোগ ছিল। সে কানাডাতে গিয়ে পালিয়েছিল। কানাডা সরকার 2000 সালে, আমি ভুল না করে থাকলে, কানাডারই নিজস্ব যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, তাদের যে নিজস্ব আইনটা আছে, সেই আইনের অধীনেই ওই রুয়ান্ডাতে করা অপরাধের বিচারটা কানাডাতে শুরু হলো। রফিক সেরিক মনে হয় অপরাধটা করেছে বসনিয়া হার্জেগোভিনাতে, তার বিচারটা সম্ভবত সুইডেন বা নরওয়েতে এরকম কোন একটা কান্ট্রিতে হয়েছে। বা মানে সোজা কথা হচ্ছে যে বসনিয়াতে অপরাধ করেছে, অপরাধটা স্ক্যান্ডিনেভিয়ান কোন একটা কান্ট্রিতে হয়েছে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। রফিক সেরিক নামটা, রাফিক RAFIQ দিলে রফিক সেরিকের বিচারের সম্পর্কে আপনি একটা তথ্য পাবেন। তাহলে এই অপরাধগুলো কি কি অপরাধ? সেই অপরাধগুলোর মধ্যে জেনোসাইড রয়েছে, গণহত্যা, যেটাকে আমরা বাংলাতে আসলে গণহত্যা বলি। জেনোসাইডের বাংলা আসলে গণহত্যা হয়তো না, জেনোসাইডের একটা গণহত্যা নয় আমরা মনে করি আর কি, এটা কিন্তু বাংলাটা খানিকটা ডিফারেন্ট আসলে। মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, টেরোরিজম, যুদ্ধাপরাধ, এগুলো সবগুলোই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে। তো এগুলো নিয়ে অনেকের কনফিউশন আছে নানান ধরনের, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যতগুলো অপরাধের নাম বললাম সেগুলো সবই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর আন্ডারে। যার ব্যাপারে যেইটা যাবে তার ব্যাপারে সেই বিচারটা হবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে। আমি এটা কেন একটা ছোটখাটো একটা টিপস বা ইনফরমেশন দিয়ে রাখলাম, যাতে করে দর্শকদের বুঝতে সুবিধা হয়। এখন বাংলাদেশে গত 2 বছরে যা সংঘটিত হয়েছে সেগুলো কি গণহত্যা বলা যেতে পারে? সংক্ষেপে, ইন সাম কনটেক্সট, কিছু কিছু অপরাধকে গণহত্যা বলা যেতে পারে, কিছু কিছু অপরাধকে আপনি মানবতা বিরোধী অপরাধ বলতে পারেন। আমাকে যদি ড্রাফটিং করতে দেওয়া হয়, চার্জ গঠন করতে দেওয়া হয়, তাহলে আমি মূলত এই দুটা দিকের দিকে যাব। কোনগুলোকে আমি গণহত্যা বলবো, মানে গণহত্যা বলতে আমি কোনগুলোকে জেনোসাইড বলতে পারি আর কি। ওয়ার ক্রাইমটা আমি এই ক্ষেত্রে আনবো না। আমি জেনোসাইড কোনটাতে আমি বলতে পারি, সেটাতে বলতে পারি ধরেন কোন এথনিক গ্রুপের উপরে খুব সুনির্দিষ্টভাবে আক্রমণ করলেন, কোন রেসিয়াল গ্রুপের উপর আক্রমণ করলেন, কোন রিলিজিয়াস গ্রুপের উপর আক্রমণ করলেন। যেমন ধরেন হিন্দু ধর্মের ব্যক্তিদেরকে যে অত্যাচারটা হলো, শুধুমাত্র তিনি হিন্দু বলে বা তার ধর্মের লোক বলে, যেটা গত 2 বছরে দেখেছি, জীবন্ত পুড়িয়ে ফেলা, মেরে ফেলা, তাকে হত্যার উদ্দেশ্যে টর্চার করা, মানে নানান ধরনের যে অপরাধগুলো দেখেছি, রেসিয়াল, এথনিক, পার্টিকুলার কোনো সোশ্যাল গ্রুপ না, পার্টিকুলার কোনো গ্রুপ বা এই ধরনের, সেই সব ক্ষেত্রে আপনি জেনোসাইডের প্রসঙ্গটা আনতে পারেন চার্জ গঠনের সময়। ইন্টেনশনের উপর অবশ্য অনেক কিছু ডিপেন্ড করবে যে যিনি এই অপরাধটা সংগঠিত করেছেন। আবার মানবতা বিরোধী অপরাধের চার্জ আপনি আনতে ফ্রেম করতে পারেন যদি আপনি এমন ধরনের কোনো অপরাধ করেন যেখানে ধরনের কোনো পলিটিক্যাল গ্রুপের উপর আপনি অত্যাচার করছেন, ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক। এই দুটো ক্রাইটেরিয়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে বলে, যেটাকে আপনার এখন ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক কিলিং হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া সেগুলো আইনে সূচিত রয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে রাজাকারদের, সেখানে নানান ধরনের প্রিসিডেন্ট সেট হয়েছে। সেই সব জায়গাতে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক কিলিং এর সংজ্ঞাগুলো এসেছে রায়ের মধ্যে। ফলে এগুলো এমন ধরনের নথি তৈরি করেছে যে আপনি ওগুলোর থেকে সংজ্ঞা নিয়ে হয়ে যাওয়ার যে অপরাধগুলো হয়েছে গত 2 বছরে, সেগুলোকে আপনি সূচিত করতে পারেন। ফলে আপনি যে আমাকে স্পেসিফিক প্রশ্ন করেছেন, সেটার উত্তর হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, বা আমি যদি আরেকটু বড় আকারে যাই, যে গত 2 বছরে এই টোকাই, এই জঙ্গিদের মাধ্যমে যে অপরাধগুলো সূচিত হয়েছে প্রাইমা ফেসি, সেগুলোকে আমি বলতে পারি, সেগুলো দুটো ব্রড ক্যাটাগরিতে ফেলতে পারি। জেনোসাইডে আমি ফেলতে পারি, সেটা লিগাল যেই ডেফিনেশন গুলো আছে সেগুলোকে আমি যদি বিশ্লেষণ করি, এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই দুটো বড় ব্যানারে বা বড় জায়গাতে আমি ফেলতে পারি বলে এটা আমার মতামত। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটি প্রশ্ন করবো আপনাকে, সেটি হচ্ছে এই যে সো কল্ড যে জুলাইয়ের যে আপনি যে টোকাই বলছেন, আপনি কিভাবে, আপনার কোন সেন্স থেকে আপনি আসলে টোকাই বলছেন সেটি আপনার জায়গা, কিন্তু তাদের যে যারা ওই আন্দোলনের সো কল্ড যারা সমন্বয়ক ছিল, তারা নিজেরা দাবি করছে যে টোকাইদের নিয়ে তাদের একটা আলাদা গ্রুপ ছিল,
হ্যাঁ, যা টোকাই কন্ট্রোল করার জন্য। সুতরাং এটি কোনোভাবে এক্সাজারেটেড না বা কোনো আলাদা কোনো না, কিন্তু তারা যে আসলে প্রকৃতপক্ষে টোকাইদেরকে ব্যবহার করেছে এবং যেটা আমরা যদি বলি ওটাকে বলে হচ্ছে আপনার কিশোর গ্যাং, যেটি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে কিশোর গ্যাংয়ের কিছু লোকজন এই কাজকর্ম করছে। আপনি অনেক কিছু অবজার্ভ করেছেন, করছেন, আগেও করেছেন। আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে এই তাদের যে অ্যাগ্রেসিভনেস, একটা মানুষকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা, ব্রিজে ঝুলিয়ে রাখা, এর মধ্যে কি কোনোভাবে আপনার এটা মনে হয়েছে যে খুব ভয়াবহ কিছু আন্তর্জাতিক কিছু ড্রাগ তাদের মধ্যে দেওয়া হয়েছে? এটা কি আপনার একবার মনে হয়েছে? রাইট। যদি আপনার এই প্রশ্নটা আমাকে একটা জিনিস রিমাইন্ড করে দিচ্ছে। আমি জানি না যে আপনার মনে আছে কিনা, যখন জুলাইয়ের মেহেমটা সহিংসতা চলছিল, তখন আমাদের তৎকালীন বলবো কি এখনো আমি বলবো যে তথ্যমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন আন্তর্জাতিক মিডিয়াতে। তখন উনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আজকের দিনে এসে কিন্তু এই যে তাদেরকে ড্রাগ দেওয়া হয়েছে, করা হয়েছে, সেগুলো কিভাবে সামনে এসেছে আমি সেটা বলছি। বাট শুরুতে আপনি যে টোকাই প্রসঙ্গটা তুললেন, আমার মনে হয় আমার তরফ থেকে একটা জিনিসের একটু ক্লারিফিকেশনের প্রয়োজন আছে। অনেকেই মনে করে যে টোকাই যারা, তারা তো নিঃস্ব, বা টোকাই যারা, তাদের তো অর্থনৈতিকভাবে তারা তো সহায় সম্বলহীন। তো আমি কি আসলে ওই টোকাই কি এই টোকাই কিনা, এটা অনেকে প্রশ্ন করে। বা ফাইন্যান্সিয়াল যেই শ্রেণী ভাগ রয়েছে, বৈষম্যের যে ভাগটা রয়েছে, সেটাকে কি আমি তাচ্ছিল্য করি কিনা? উত্তর হচ্ছে একেবারেই তা নয়। এটা একটু বলা, যেমন অনেকে বলে যে ফকিন্নির বলা, আপনি শুনবেন কিন্তু অনেকেই মনে করে যে এটা মনে হয় অর্থনৈতিক বৈষম্যের জায়গা থেকে বলছে, অর্থাৎ তার আছে তার নেই সেই জায়গা থেকে বলা। আসলে ব্যাপারটা না। দিনহীন ভাবে যে চিন্তা করে, যার চিন্তার বৈকল্য আছে, মূলত ওই জায়গাটা থেকে বলা হয়। যদিও এটাকে একটা অর্থনৈতিক বিন্যাসে অনেকে এটাকে স্ট্রাকচার একটা ওয়ে দেওয়ার চেষ্টা করে, বাট আমি যে জায়গা থেকে বলি সেটার একটা মিশ্রণের জায়গা আছে, দুটোরই বাস্তবতা রয়েছে। এক হচ্ছে বাংলাদেশে যারা পথশিশু রয়েছে, এদের একটা বড় অংশকে সেই সময় কাজে লাগানো হয়েছিল। যেটা ধরেন আমি এখন আপনাকে যে কথা বলছি, বা এই যে তথ্যটা দিলাম, এই তথ্যটা গত 2 বছরে আপনি অসংখ্যবার দেখেছেন যে ব্রিজের নিচে যেসব শিশুরা থাকে, ড্যান্ডি যারা নেয়, বা যারা হয়তো বা বৈষম্যেরই শিকার সমাজে, তাদেরকে মগজ ধোলাই করা হয়েছিল। এবং তাদেরকে যেমন করাইল বস্তিতে, আর কারণ হচ্ছে যে ওই জায়গাতে নির্বাচনী আসন কিন্তু হচ্ছে মোহাম্মদ আরাফাত ভাইয়ের, তিনি আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাতে তখন বলেছিল যে আমাকে তো অনেকেই সমালোচনা করেছে, কিন্তু আমার কাছে পার্টিকুলার তথ্য ছিল যে করাইল বস্তিতে এই যে যারা আপনার দিনহীন ভাবে ঘুরে বেরিয়েছে বা ঘুরে বেড়াতো বাংলাদেশে, এক ধরনের পথশিশু যারা ছিল, তাদেরকে নানানভাবে ডিরেল করা হয়েছে। এখানে একটা করুণ আর্তি রয়েছে যে যারা অর্থনৈতিকভাবে বৈষম্যে ভোগান্তির মধ্যে ছিল, তাদের ওই বৈষম্যের সুযোগ নিয়ে একদল এই কাজটা করেছে। বাট আমি কি শুধু এই অংশকে যে টোকাই বলা হয় পথশিশু, সেইটা নিয়ে কি এদেরকে টোকাই বলি না। আমি আসলে টোকাইটা বলি হচ্ছে এদের চিন্তার বৈকল্য, চিন্তার দিনহীন নিঃস্বতার জায়গা থেকে। এটা একটু ক্লিয়ার করি। ফলে এটাও ঠিক যে লিটারালি যাদেরকে আমরা টোকাই মনে করি তারা তো ছিলই, আর চিন্তার জায়গা থেকে যাদের এই দিনহীন নয়, যারা নিঃস্ব নয়, যারা অর্থনৈতিকভাবে সহায় সম্বলীন নয়, মূলত তারাই তো অপারেটিং সিস্টেমের কাছে ছিল। ফলে এদের চিন্তার বৈকল্যকে আমি আসলে টোকাই বলে অভিহিত করি। এটা একটু জেনে রাখা ভালো। ড্রাগ দিয়েছে কিনা, এটা ছিল মেইন প্রশ্ন। উত্তর হচ্ছে ইয়েস। এবং এদেরকে ড্রাগ সাপ্লাই দেওয়া হয়েছিল, এবং আবু সাইদকে ড্রাগ সাপ্লাই দেওয়া হয়েছিল, এটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। আমার মনে আছে, আমি মনে হয় ছাত্রলীগের একটা ছেলে আছে ওই অঞ্চলের, রংপুরের পোমেল বড়ুয়া, পোমেলকে আমি এই প্রশ্নটা করেছিলাম। পোমেল আমাকে বেশ কিছু, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না যে ড্রাগ বিষয়ে তার সাথে আমার কথা হয়েছে কিনা, বাট একটা কথা সে বলেছিল যে আবু সাইদ প্রচন্ড উত্তেজিত ছিল। তাকে আগের দিন রাত্রে প্রায় ছোট ছোট 300 ফ্ল্যাগ দেওয়া হয়, 300 মতো ফ্ল্যাগ দেওয়া হয়, স্টিক দেওয়া হয়, লাঠি দেওয়া হয়। অর্থাৎ আবু সাইদ যে হঠাৎ করে ওইখানে এসেছে এমনটাও নয়। এবং আমাকে মার বলে হনুমানের মতো যে 2 হাত দিয়ে এরকম করছিল, ওটাং যেটাকে আমরা বলি আর কি, ওইটাও যে তার অস্বাভাবিক আচরণ, সেটাও আমি যতদূর মনে করতে পারি পোমেলকে মনে আমি প্রশ্ন করেছিলাম যে কি ড্রাগ দেওয়া হয়েছিল কিনা। আপনি নিশ্চয়ই এই 2 বছর পরে এসে এটা নিয়ে মনে হয় আমার অন্তত পক্ষে সন্দেহ নাই, জানি না আপনার সন্দেহ আছে কিনা, যে এদেরকে ড্রাগ দেওয়া হয়েছিল। এদেরকে যেমন ধরেন লেটসে বাংলাদেশে বলা হয়ে থাকে যে যারা পথশিশু, এদেরকে আপনি 10 টাকা দিলে ভোজালি দিয়ে মানুষ খুন করে চলে আসতে পারবে, ডান্ডি কিনার টাকা দিলে করে দিয়ে আসতে হবে। এখানে একটা করুণ আর্তি রয়েছে বটে, বাট অপরাধ তো অপরাধী। উত্তর হচ্ছে ইয়েস, ড্রাগ দেওয়া হয়েছিল। এবং একই সাথে আমি কোন অর্থে টোকাই বলি সেটাও আমি ক্লারিফিকেশনটা দিলাম। জি নিঝুম ভাই, এইখানে একটি বিষয় আমি বলি, এই যে ড্রাগ নিয়ে যে বিষয়টা খুব বড় স্ট্যাটাস হয়েছিল, মানে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং সেটা নিয়ে নিউজও হয়েছিল, এবং আমাকে বেশ ভালোভাবে এক ধরনের কাঠগড়ায় দাঁড় করা হয়েছে যে আপনি এটা কিসের ভিত্তিতে বলেছেন। তো সেটা আমি বলি, তাহলে এই ড্রাগটার নাম হচ্ছে কেপটাগন, এবং এই ড্রাগটা ব্যবহার করা হয়েছিল
সিরিয়ায় যখন হচ্ছে গিয়ে এই জঙ্গি কার্যক্রম করা হয় তখন এখানে এই ড্রাগটি ব্যবহার করা হয়েছিল, এবং ওই সময়ে যে মানুষের যে বিহেভিয়ার ছিল ওইখানে, এবং যাদেরকে হত্যা করা হয়েছে বা যাদেরকে শারীরিকভাবে যেই ধরনের তাদের প্রতি যেই নৃশংসতা দেখানো হয়েছে, আমি ওই ধরনের নৃশংসতা বাংলাদেশে ওই সময় আমি দেখেছি বলে আমি বলেছিলাম যে তাদেরকে যে ড্রাগটা সাপ্লাই দেওয়া হয়েছে এটির নাম হতে পারে কেপটাগন। ধন্যবাদ নিঝুম ভাই, আপনি এই বিষয়টি আপনার জায়গা থেকে পরিষ্কার করার জন্য। এবারে যদি আমি একটা বিষয় যদি আরেকটু একটা বিষয় আসি, যে বাংলাদেশের সাংবিধানিক বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের 3 নম্বর সাংবিধানিক পদ বোধ হয় স্পিকার, রাইট? আমি ভুল বললে আপনি একটু শুধরে দেবেন আমাকে। আমাদের রুল অফ বিজনেসে যেই পদমর্যাদা রয়েছে, প্রথম তো হচ্ছে প্রেসিডেন্ট, তারপরে কি প্রধান বিচারপতি, হ্যাঁ মানে সোজা স্পিকার প্রথম 5 জনের মধ্যে আছে, ভুল না করে। স্পিকার এমন একজন ব্যক্তির জানাজা পড়তে গেছেন যেই ব্যক্তিটিকে হত্যা করেছে আমেরিকা, এবং সেটি সর্বজন বিদিত, সেটা মানে আমার আর আপনার এই তথ্য দেওয়ার কিছু নাই। তাকে হত্যা করেছে আমেরিকা, এবং সেখানে স্পিকার মেজর হাফিজ উনি কিছু লেজুন নিয়ে উনি সেখানে মানে গেছেন, এবং খুব আইরনিটা হচ্ছে এই যে ঠিক তার পরের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকান ককাস বলে একটি গ্রুপ, তারা ওখানে গিয়ে বলল যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। আমি এই কথাটার সাথে তার সাথে একমত। আমেরিকা যে বলেছে কথাটি, আমেরিকা আসলেই তাদের পরীক্ষিত বন্ধু, এবং আমেরিকা 1971 সালে যে 7ম নৌবহর পাঠিয়েছিল এটি একেবারে বাচ্চারাও হয়তো জানে। এই বিষয়টি নিয়ে একটু আমি আপনার মতামত জানতে চাই, যে যখন, এবং আমার যেটা মনে হয় যে হয়তো তারেক রহমানও ওখানে যেতেন, কিন্তু তারেক রহমান যান নাই যেই কারণে মোস্তফা গমিনী ওই জানাজায় অংশগ্রহণ করেন। আমি কি পরিষ্কার বোঝাতে পেরেছি কিনা নিঝুম ভাই? আমি আপনার পরিষ্কার বুঝেছি, বাট না, আমি আপনার প্রশ্ন বুঝেছি। আপনি কোন জায়গাটাতে আলোচনাটা চাচ্ছেন, আমার ধারণা আমি বুঝতে ভুল হয়নি, আমি বলছি সে কথা। কিন্তু আমার কিছু জায়গাতে যখন আমি আলোচনা করি, আমার কিছু ধরেন গ্রামাটিক্যালি আমি খুবই কারেক্ট থাকার চেষ্টা করি আসলে, সেই জায়গা থেকে আমি হাফিজকে আপনার স্পিকার বলতে খুবই নারাজ। হ্যাঁ, আমি দখলদার বাহিনী বলতে পারি, যেমন ধরেন মুক্তিযুদ্ধের সময় দখলদার বাহিনীর সরকার ছিল হেটা মালেক, যাকে বলা হতো ডাক্তার মালেক, জানেন যে পরবর্তী তার বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে হয়েছে। আপনি জানেন যে পিডিবি জামাত ইসলামের তখন মন্ত্রীও হয়েছে, উপনির্বাচনও সেখানে অনুষ্ঠিত হয়েছে, ইউ নো ইট। সো একইভাবে এই মুহূর্তে আমি হাফিজকে স্পিকার বলতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আমি দখলদার বাহিনীর বলতে পারি বা অবৈধ বলতে পারি। আপনাকে আরেকটা তথ্য আমি এর মধ্যে দিয়ে রাখি, আপনারা, আমি জানি না যে আপনি তথ্যটা জানেন কিনা, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হওয়ার আগে এই হাফিজউদ্দিন, হ্যাঁ, এই হাফিজউদ্দিন কিন্তু এই হত্যাকাণ্ডের একজন ব্যক্তি হিসেবে সেই গ্রুপে ছিল, পরবর্তীকালে সে অপারেট করেনি। তথ্যসূত্র হচ্ছে অ্যান্থনি মাসকারেনাসের বইতে আপনি এই তথ্যটা পাবেন, ওটা দাবি করা হয়েছে, ওই জায়গাতে দাবি করা হয়েছে। এবং সেখানে আমি কর্নেল ফারুক, বঙ্গবন্ধুর অন্যতম খুনি কর্নেল ফারুক এবং রশিদ, তাদের নানাবিধ সাক্ষাৎকারে স্কোয়াড্রন লিডার লিয়াকত সহ হাফিজের নাম আমি অনেকবার পেয়েছি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মিশনে এই লোকটা প্রাথমিকভাবে ছিল। পরবর্তী সময় সে কেন সরে আসে, কি সরে আসে, সেটা অন্য আলাপ। এই তথ্যটা আমার মনে হয় দর্শকদেরকে দিয়ে রাখা ভালো। ফলে বুঝতেই পারছেন যে এই লোকটার শেপ আমার কাছে ঠিক কেমন বা কি ধরনের। আচ্ছা, আমি যখন আপনাকে ইনফরমেশনটা দিলাম, এবার আমি আসি হচ্ছে যে এই যে তীব্র কন্ট্রাডিকশনের আলাপটা আপনি তুলেছেন সেই জায়গাতে, যে আমেরিকা যাকে মেরে ফেলেছে তার নামাজের জানাজা পড়তে যাচ্ছে, আবার আমেরিকার হেল্পেই ধরেন এই দখলদার বাহিনী চলছে, আবার তারাই আপনার দক্ষিণ প্লাজাতে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে সেখানে ককাস জড়িত হয়েছে, যাদের খুবই চিহ্নিত মুখ আর কি, যাদেরকে একেবারে আমেরিকার রেজিস্টার্ড দালাল আপনি বলতে পারেন আর কি। কারণ নর্মালি তো এদের চেহারা চেনা যায় না, কে ককাসে আছে, আন্দালিব রহমান, পার্থ, হুম্মাম কাদের থেকে শুরু করে, মানে এক একজনের ডেজিগনেশন যদি আপনি লক্ষ্য করেন আর কি, যে এক একজনের বাবার পরিচয়, পিতৃ পরিচয়। কেউ হয়তো বা ধরেন যার বাবা চিনি চুরির বা চিনি কেলেঙ্কারির মামলাতে আছে, সে যে লোকটির বাবা 71-এর অপরাধের জন্য মৃত্যুদণ্ড পেয়েছে, হুম্মাম কাদের, এরকম আপনি লোকগুলোকে দেখতে পাবেন, জামাত ইসলামী এদেরকে। কিন্তু আপনাকে একটা জিনিস বোঝাপড়ার একটা ব্যাপার আছে বলে আমার কাছে মনে হয়। আমি আপনাকে এই তথ্যটা দিয়ে রাখলে তখন আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, আপনি যদি এইটা মনে করেন যে এটা বিএনপির অনুমতি নিয়ে করেছে বা অনুমতির ব্যাপার এখানে ছিল, তাহলে আপনি ভুল করছেন। আচ্ছা, আমার কাছে মনে হয় ভুল করছেন। কেন ভুল করছেন? কারণ এই ককাসটা মূলত ধরেন খুবই প্রো আমেরিকান জামাতিদেরকে নিয়ে, জামাতি মিশ্রণ, যাদেরকে আপনি বিএনপি বলতে পারেন। আপনি অনেকে হয়তো বিএনপির ব্যানারে এমপি হতে দেখেছেন বটে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির ব্যানারে এমপি হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক জীবনকে বিশ্লেষণ করলে তাকে আমি বিএনপির এমপি মনে করি না, ঠিক আছে? সে যদি ধরেন মানে তার যে প্রভাব প্রতিপত্তির যদি কথা বলেন, বা তার অস্ত্র, তার ক্যাডার বাহিনী, তাহলে বিএনপির সমর্থন ছাড়াও সে ইলেকশন করেছে। যেমন মুসলিম লীগে তার পোস্টারের মধ্যে সে কখনো খালেদা জিয়া বা জিয়া রহমানের ছবি দিত না, তার বাবার ছবি দিত, আপনি সেটা জানেন। এবং উর্দুতেও সে পোস্টার ছাপাতো, এটা আপনি হয়তো জেনে থাকবেন। সো আলটিমেটলি যেটা হয়েছে যে যাদেরকে আপনি দেখছেন, এদের
রাজনৈতিক, যেমন আপনি আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির পরিচয় থাকলে জাতীয় পার্টি কি এক দল এক নেতা, ওর দলে তো ওই নেতা। হ্যাঁ, আপনি কি অনেক জানেন যে বিজেপি বা বিজেপি মঞ্জু, ওর দলের সাধারণ সম্পাদক কে, সভাপতি কে, ও যদি চেয়ারম্যান হয় তাহলে ভাইস চেয়ারম্যান কে, আপনি ভাইস চেয়ারম্যানের নাম জানেন? না। মানে পার্থর যে বিজেপি মঞ্জু, সেই বিজেপি মঞ্জুর ও চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানের নাম আপনি জানেন? সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক। আপনি এদের নাম কখনো শুনিনি নাই, এদের এই জীবনে কোনোদিন কোনো কাউন্সিল হয়েছে আপনি শোনেন নাই। তারপর আরেকটা মেয়ে আছে তুলি, যে বলে যে তার ভাইকে গুম করা হয়েছে, তার ভাই ফেরত আসেনি, তাকেও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্জিয়া নামে একটা মেয়েকে করা হয়েছে জামাতের, সেই মেয়েটা জামাত করে, তাকে আমি ভুল না করে থাকলে। এইভাবে আপনি প্রত্যেকের নাম যদি এখানে আপনি দেখেন, প্রত্যেকের চেহারা যদি দেখেন, খুবই মার্কা মারা, অর্থাৎ খুবই প্রো আমেরিকান, সিআইএ লিঙ্কড যাদের আছে, বা গোয়েন্দা সংস্থার সাথে যারা গোয়েন্দা সংস্থার খুবই তত্ত্বাবধানে বা ডিরেকশনে কাজ করে, এদেরকে আপনি এখানে দেখেছেন। সো এইটাকে আমি একদিকে কন্ট্রাডিকশন বলি না, আমার কাছে মনে হয় এটা হওয়ারই কথা ছিল। আচ্ছা, কারণ দেখেন যে ডিলটা আমার কাছে মনে হয়েছে এমন যে ইরানের এই পুরো জানাজাতে যদি না যায়, তাহলে বাংলাদেশের ধর্মীয় সেন্টিমেন্ট থেকে এক ধরনের প্রশ্ন আসবে, যেটা আবার আমেরিকা কিন্তু রেকগনাইজ করে। ফলে আমেরিকা ধরেন এই অনুমতি দিয়েও থাকতে পারে যে ঠিক আছে, যেহেতু ধর্মীয় রেকগনাইজ বড় বৃহৎ একটা জনগণ তোমাদের বিরুদ্ধে যেতে পারে, এটা কিন্তু আমেরিকারই ক্ষতি তাতে করে। ফলে আমেরিকা এই অনুমতি দিতেও পারে, সেটা নিয়ে আমি কোনো, ফলে ওই আমেরিকার গ্রিন সিগন্যালেই গেছে। আমেরিকা তো আমেরিকার কাজ করে ফেলেছে খোমেনিকে হত্যা করবার মধ্য দিয়ে। ফলে আমার কাছে মনে হয় এটা একটা বোঝাপড়ার অংশ, রাদার দেন আপনাকে এটাকে যদি কন্ট্রাডিকশন প্রাইমা ফেসি, যেটা আমরা আইনের ভাষাতে বলি, বা যেটা ভালো বাংলা হতে পারে, আপাত দৃষ্টিতে এক ধরনের কন্ট্রাডিকশন মনে হলেও আমার কাছে মনে হয় যে ইটস এ পার্ট অফ এ ডিল। সো এটা নিজস্ব বোঝাপড়ার একটা অংশ হিসেবে হয়েছে। আদারওয়াইজ বিএনপি হচ্ছে ধরেন এক ধরনের কচুরি পানার মতো, আমেরিকার কাউকে বসানোর প্রয়োজন, ঠিক সেই বসানোর প্রয়োজনে যদি আপনি বিএনপিকে ধরেন, তাহলে আমেরিকার আসলে এটা একটা ডিলের অংশ, আসলে অন্য কিছু না। আমি এটাকে কন্ট্রাডিকশন খুব একটা বলতে রাজি না। জি, আপনার উত্তরটা পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আমার মনে হয় দর্শক শ্রোতারাও বুঝতে পেরেছেন। নিঝুম ভাই, এবারে যদি আমি আপনাকে বলেছিলাম লাইভের আগে যে আমার অনেকগুলো প্রশ্ন থাকবে আপনার কাছে, যেটা হচ্ছে অবশ্যই। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের উপরে কিছু কারণে ক্ষুব্ধ, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। ডু ইউ থিঙ্ক যে আওয়ামী লীগের খুব ভালো একটি পিআর আছে? আওয়ামী লীগের পিআর বলতে যদি আপনি আরেকটু ক্লিয়ার মানে আমাকে যদি আরেকটু পরিষ্কার করে বলেন তাহলে। মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন প্রোপাগান্ডা অফিসার বা ধরেন পাবলিক রিলেশন ব্যাপারটা যদি আমি এভাবে বলি, যেমন আমি এই মুহূর্তে যে আওয়ামী লীগের নামে যে মিথ্যাচার আওয়ামী লীগ থাকাকালীন সরকার, মানে বাংলাদেশে সরকার থাকাকালীন যে মিথ্যাচার করা হয়েছে, সেই মিথ্যাচারের কিন্তু কোনো সুনির্দিষ্ট একেবারে গোছানো কোনো উত্তর আমরা পাইনি। এক, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ এবং যে গণরুম, সেই গণরুম নিয়ে যে আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে যেই ধরনের মিথ্যে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে, সেইটার পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা তখন পাইনি, এখনো পাচ্ছি না। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় এই যে আমার কাছে ভিডিওটি আছে যে গণরুমে যে ছাত্রদেরকে ছাত্রলীগের নামে যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের জবাব, মানে এটা আওয়ামী লীগ ছাত্রলীগ করেনি, বরং ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্র শিবির করেছে। এটা একেবারে প্রাথমিক একটি কথা আমি বললাম। সেই তথ্যগুলো আমাদেরকে জানতে হচ্ছে অন্য মানুষের কাছ থেকে। মানে এখানে মানে আসলে সংকটটা কোথায়, আমি যদি সরাসরি আপনাকে এই প্রশ্নটা করি। আচ্ছা, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে একটা দীর্ঘ সময় পরে এমন একটা প্রশ্ন আমার কাছে এসছে, যে প্রশ্নটা নিয়ে আমি আসলে খুব বেশি, মানে আমি ডিফেন্ড করবো না। নর্মালি আমি ধরেন খুবই সূক্ষ্মভাবে ত্রুটি বিচ্যুতি গুলোকে আমি আসলে ধরি, যে না এটা না, আওয়ামী লীগ এটা করেছে, বা এই জায়গাটাতে আমি খানিকটা বলবো যে আমি মেনে নিব আপনার কথা। এই কারণে মেনে নিব যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব প্রপাগান্ডা গুলো হয়েছে, সেটা গত 16 বছর নয়, গত 77 বছর ধরেই যে প্রপাগান্ডা গুলো হয়েছে, আমি যেই লাইন অফ কনসেপ্ট বা আমার যেই লাইনটা বা আমার যে থট প্রসেসের মধ্য দিয়ে আমি মনে করি অ্যান্সার গুলোর প্যাটার্ন এমন হওয়া উচিত বা স্টাইলে হওয়া উচিত, সেটি কখনোই আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে বলে আমি অন্তত মনে করি না। ফলে আপনি যেই সংকটের কথা বলছেন, এই সংকট যে এক্সিস্ট করে এটা আমি স্বীকার করি। হ্যাঁ, যেমন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই। যেমন ধরা যাক যে যখন বাংলাদেশ আওয়ামী লীগের সময়টাতে, ওই সময়টা ইউনুসের বিচার প্রক্রিয়াটা চলছিল, আমি আপনাকে 2011 থেকে শুরু করি, যে ইউনুস যখন গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরা দেওয়া হলো, দেখেন খেয়াল করে দেখেন আমার লাইনটা খেয়াল করেন, ইউনুসকে যখন সরিয়ে দেওয়া হলো, এটাই একটা প্রপাগান্ডা। ইউনুসকে কখনো সরিয়ে দেওয়া হয়নি, আইনগতভাবে ইউনুস নিজেই সরে গেছে। কেন জানেন? কারণ গ্রামীণ ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুনগুলো আছে, সেখানে হচ্ছে 60 ইয়ার্স আপনার যদি হয়ে যায়, তাহলে আপনি ওই ব্যাংকের চেয়ারম্যান বা ওই ব্যাংকের আপনি ওই ম্যানেজিং ডিরেক্টর, এমডি আপনি থাকতেই পারবেন না। ইউনুস 70 বছর হয়ে যাওয়ার পরও সেখানে ছিল, 10 বছর অতিক্রম হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে তাকে চিঠি দিয়ে তাকে নিয়মটা বলে দেওয়া হয়েছে, অপসারিত করার পরে সে রিট পিটিশন দাবি করেছে কোর্টে গিয়ে, অর্থাৎ লিগাল ফাইটটাতে ইউনুস গেছে। অনেকেই মনে করে, অনেক খেয়াল করে দেখেন, এখন আমি আপনার প্রশ্নে ঢুকছি আস্তে আস্তে,
অনেকেই মনে করে যে এই কাজটা সরকার করেছে, সরকার তাকে অপসারিত করেছে, সেখান থেকেই শত্রুতার সূত্রপাত। জি। এই যে ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা হয়েছে যে ইউনূসই 10 বছর এক্সট্রা ছিল অবৈধভাবে, এই কথাটা আদালতের 100 পাতা 500 পাতা 600 পাতার রায় সাধারণ জনগণ পড়বে না। না। তাহলে দল হিসেবে যেহেতু বিদ্ধ বা তীরবিদ্ধ আওয়ামী লীগই হচ্ছিল, তৎকালীন সময়ে আমাদের যেই দলীয় পিয়ার, ধরা যাক আমি কিভাবে, আপনি এখন প্রশ্ন করতে পারেন যে নিজুম ভাই আপনার যে লাইন অফ পিয়ার এটা কেমন? ধরা যাক যে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের পুরো একটা রুম আছে, একেবারে আওয়ামী লীগের লোগো টোগো সহ, আওয়ামী লীগের একটা ডেডিকেটেড মুখপাত্র আছে বা 4-5 জন ব্যক্তি আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আসা যে কোনো প্রশ্ন তার একটা সুনির্দিষ্ট সাংবাদিকদেরকে জানাবেন। এই কাজটা কি হয়েছে যুবলীগের, ছাত্রলীগের? এই যে ছাত্রলীগের গণরুমের কথা বলা হচ্ছে, ছাত্রলীগের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার, আমি কিভাবে স্বপ্নটা দেখি? স্বপ্নটা দেখি এমন যে ছাত্রলীগের একটা কেন্দ্রীয় কার্যালয় আছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের একটা রুম আছে, ওই রুমের মধ্যে ছাত্রলীগের তরফ থেকে 3 জনকে মনোনীত করা হয়েছে বা 4 জনকে মনোনীত করা হয়েছে, যারা সাংবাদিকদের সামনে সমস্ত প্রশ্নের উত্তর দিবে, কিংবা তাদের বিরুদ্ধে আসা অভিযোগকে তারা একেবারে সচিত্রভাবে বলবে যে এই জিনিসটা হয়েছে, মিডিয়া এই জিনিসটা বলছে, ইউনূসের ব্যাপারে এইটা হয়েছে, আওয়ামী লীগ বলবে এই জিনিসটা পাবলিকলি এসেছে। এরপরে আরেকটা কাজ রয়েছে, এটাকে ছড়িয়ে দেওয়া। বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, 30,000 জাসদ কর্মীকে হত্যা করা হয়েছে, না এই ধরনের কথাবার্তা আছে না? মজার ব্যাপার হচ্ছে জাসদ 1992 সালে নিজেই পুস্তিকা প্রকাশ করে বলেছে যে তাদের নিহতের সংখ্যা 117। আয়নার মুখ নামে একটি, আয়নায় মুখ নামেই মনে হয়, আমি কোথায় লিখেছিলাম, সেইখানে লিস্টটাই আছে। এবং এই বইটা, এই লিস্টটা আমি প্রথমবার কার বইতে পড়তে পারি জানেন? বিএনপির হয়ে যে লোকটা কথা বলছে, আশরাফ কায়সার নামে একটা লোক আছে, বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, তার একটা বই আছে, সেই বইতেই আমি জানতে পারি প্রথম। তো এই বিএনপি লোকেরাই আবার বলছে, অর্থাৎ এই লোকটাই দেখবেন বিভিন্ন টকশোতে গিয়ে হয়তো বলছে যে হাজার হাজার জাসদ কর্মী মেরে ফেলেছে, আবার এই লোকটাই গিয়ে দেখবেন বই লিখে বসে আছে। আমি একটা মেটাফরিক ভাবে বললাম, আমি এক্স্যাক্টলি জানি না যে আশরাফ কায়সার বলছে কিনা, বাট আমি এইভাবে ধরে নিচ্ছি যে বিএনপির একজন অনুরাগী বা একজন সমর্থক বই লিখেছে, আবার বিএনপির লোকজন গিয়ে এইসব মিথ্যাচার ছড়াচ্ছে। ফলে এগুলো আওয়ামী লীগের স্ট্রাকচারাল ওয়েতে আমাদের এগুলো করার কথা ছিল, আমরা করতে ব্যর্থ হয়েছি। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে এই সংকট, যে সংকটের কথা বলছেন, এটাকে আমি রেকগনাইজ করি। এই সংকটকে আমি বলি হ্যাঁ এটা আছে, বাট আমি খুব বেশি ইনফরমেশন দিব না, এতটুকু বলেই সংকটটা থাকবে না। উই আর ওয়ার্কিং অন ইট। আমি এইটা আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলছি, অচিরেই আপনি জানতে পারবেন কেন সংকটটা থাকবে না। জি নিজুম ভাই, মানে আমার অত্যন্ত খুব কষ্ট লাগছে, কারণ যে মেগা প্রজেক্ট যেগুলো হয়েছে, সেই মেগা প্রজেক্টের একটি মেগা প্রজেক্ট বাংলাদেশের আমার ধারণা 95% মানুষ ওটি জানতোই না যে তেল মজুত করার জন্য একটি জায়গা করা হয়েছে, এবং যে 8,000 কোটি টাকা ব্যয়ে একটা বড় করা হয়েছিল, হ্যাঁ, তেল মজুতের জন্য। তো আমি ব্যক্তিগতভাবে আমি ওই সময় বাংলাদেশের সাংবাদিকতা করতাম। আমি একনেকের একটি প্রকল্প আমার মনে আছে, পরিষ্কার মনে আছে, যে একনেক একটা প্রকল্প হাতে নিচ্ছে, সেটি নারায়ণগঞ্জ ওই এলাকার পরিষ্কার ক্লিন করা, অমুক তমুক, এই সমস্ত বিশাল একটা প্রজেক্ট। সেখানে একটা প্রাইমারি একটি ডকুমেন্টারি টাইপের দেওয়ার জন্য যার উপরে কাজটা দেওয়ার হয়েছে, উনি আমাকে, আমি তখন যেহেতু মুভিতে কাজ করতাম, উনি আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিলেন। এবং এই কাজটা দেখে, পরিকল্পনাটা দেখে আমি শেখ হাসিনাকে আমি বলবো যে আমি একদম কমপ্লিটলি নতুন ভাবে আমার তার সম্পর্কে ভাবতে হয়েছে। আপনি শুনলে খুব অবাক হবেন, আমি জানি যে বিষয়টা হয়তো আপনিও জানেন, মানুষের শীট কিভাবে কাজে লাগানো যেতে পারে। জৈব সার এই টাইপের ব্যাপার, মানে ওইটাকেও কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে, সেটাও এই প্রজেক্টের মধ্যে ছোট্ট একটা জায়গায় ছিল। কিন্তু নিজুম ভাই, একটা জিনিস দেখেন, খুবই সিম্পল ব্যাপারটা। আমি বলছি আপনাকে যে আমি কিন্তু আপনাকে একদম বাজেভাবে ধরবো, আমি আপনাকে এই কথাটা কিন্তু বলেছিলাম না। আমি কিন্তু চাই যে আপনি আমাকে গ্রিল করবার মন মানসিকতা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেন। একেবারে খুবই অস্বস্তিকর প্রশ্ন আপনি আমাকে করতে পারেন, আমি সবসময় এই স্পেসটা দেই, খুবই অস্বস্তিকর। তবে আমার একেবারেই ব্যক্তিগত জীবন ব্যতী রেখে যদি পলিটিক্যাল আপনি যে কোনো অস্বস্তিকর প্রশ্ন আপনি করতে পারেন। এর মধ্যে আপনাকে আমি একটা কথা এখানে আমি বলে রাখি, এটা বলে রাখা ভালো। এটা তো জুলাই মাস চলছে, জুলাই, জুন, মে, এপ্রিল মাসে, আমি তারিখটা মনে করতে পারি, এপ্রিল মাসের 13 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল। তখন একটা প্রসঙ্গে অফ সিজন নিয়ে, জেলেদের অফ সিজন আর্নিং নিয়ে কথা হচ্ছিল। তো তিনি আমাকে বলছেন, তুমি কি জানো যে জেলেরা কিন্তু একটা সময় অফ সিজন যায়, ওই অফ সিজনে তাদেরকে আমরা কার্ডের ব্যবস্থা করেছিলাম, চাল 40 কেজি, মানে 1 মণ চাল, তারপর হচ্ছে যে তাদের আদা রসুন, একেবারে তেল, ওদেরকে একটা কার্ড ছিল, যেটা তারা প্রত্যেকটা, মানে কত হাজার যেন আপা নামটা আমাকে সংখ্যাটা বলেছে, এত হাজার জেলের জন্য এরকম একটা ব্যবস্থা ছিল। তা আমি তখন খুবই লাজুক করে বলছি, আপা জানতাম না। বলে আসলে তোমার দোষ দিয়েও লাভ কি, তোমরা জানবে কি করে? তুমি কি জানো যে আমি একটা খুবই সুনির্দিষ্ট পার্টিকুলার একটা এথনিক গ্রুপকে আমি বা আমাদের সরকার অনুদান দিত,
দেখেন আমার আরো লজ্জা হচ্ছে যে আমি ওই এথনিক গ্রুপটার নামটাও ভুলে গেছি। ওরা হচ্ছে বেদে গ্রুপ, মানে বেদেদের একটা গ্রুপ। এরা নৌকায় নৌকায় জীবনযাপন করে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের জন্য আলাদা করে নৌকা বানিয়ে দেওয়া হয়েছে, তারা নৌকাতেই থাকে, তাদের ঘর বাড়ি জীবন ধারা। ওরা কিন্তু বেদেদের আরেকটা মান্তা সম্প্রদায়, কি বললো মান্তা, আমি মদি কিছুটা হবে। আচ্ছা, তো আমি বললাম ছাপা, আমি জেলেদের কথাই জানি না, এটা কোথেকে জানো? হ্যাঁ আমি এটাও করেছি। তো এরকম অনেকগুলো ঘটনা আমরা আসলে, মানে সত্যি কথা আমি বলবো যে মাঝে মধ্যে যখন দেখি যে কেউ ফেসবুকে লিখেছে বা ডেল্টা প্ল্যান, কতজন মানুষ ডেল্টা প্ল্যান সম্পর্কে জানে? 2030 পর্যন্ত একটা ডেল্টা প্ল্যান ছিল। মূলত আমি বলবো যে আওয়ামী লীগ সরকার রোশনালে পড়েছে ডেল্টা প্ল্যানের জন্যই। আসলে অনেকেই এই ডেল্টা প্ল্যান নিয়ে আলোচনা করে না। আমাকে আমার এক গোয়েন্দা বন্ধু, খুবই ক্লোজ গোয়েন্দা বন্ধু, ও আমাকে আজকে থেকে 2-3 বছর আগে বলেছে আওয়ামী লীগ সরকার একটা বড় বিপদে পড়বে ডেল্টা প্ল্যানের জন্য। আচ্ছা, আপনি ডেল্টা প্ল্যানটা অনলাইনে পাবেন, আওয়ামী লীগের লক্ষ্যমাত্রাটা দেখবেন। ডেল্টা প্ল্যানে ছিল 2030 পর্যন্ত বাংলাদেশকে কোন জায়গাতে নিয়ে রাখবে। এই ডেল্টা প্ল্যানটা আমি বলবো আওয়ামী লীগের জন্য একটা বড়, অনেকই শত্রু সেখানে বানিয়ে দেওয়া হয়েছিল আর কি। আমার ওই গোয়েন্দা বন্ধু বলেছে তুমি ডেল্টা প্ল্যানটা একটু ভালো করে পড়ো, দেখো আওয়ামী লীগের প্ল্যান কি। তো তখন আমি এটা পড়ে আমি খুবই বিস্মিত হয়েছিলাম। সাথে সাথেই আমি তখন, আমার মনে আছে ডেল্টা প্ল্যানটা আমি কালেক্ট করি, বই একাডেমি বাংলা বাজার থেকে একটা দোকান থেকে আমি কালেক্ট করি। সো আলটিমেটলি এই কথাটা বলতে আমার কোনো অত্যুক্তি হবে না, বা আমি মনে করি না যে এটা খুব বেশি আমি, মানে লজ্জার হলেও বা অস্বস্তির হলেও আমি মনে করি বলা উচিত যে পিআর এর দিক থেকে আমাকে 10-এ 2 দেওয়া যেতে পারে টেরেডুনে, বা 3 আমি জানি না 10-এ কত হলে পাস মার্ক হতে পারে। 3 33 যদি ধরি, সেই 90s এর 33 যদি ধরি, তাহলে আমাকে পাস মার্ক দেওয়া যাবে বলে আমি মনে করি না আর কি। আমি ফেল করেছি। জি। আমি একটি আমি থাকি সুইডেনে, আপনি নিশ্চয়ই সেটা জানেন। আমি একটি জায়গায় একটা রেসিডেন্সি প্রোগ্রামে গেলাম। সেখানে আমাকে ওরা দেখালো যে দেখো আমাদের সোলার যে প্রজেক্ট, সেই সোলারে আমরা ওখান থেকে যে কারেন্ট তৈরি হয় সেটা আমরা এখানে ব্যবহার করি, এবং এইখানে যে কারেন্ট যেটি ব্যবহৃত হয় না, যেটি উদ্বৃত্ত থাকে, সেটি মেইন গ্রিডে চলে যায় এবং সেটার জন্য আমরা টাকা ব্যাক পাই। আচ্ছা, এটি আমি ফেসবুকে লিখেছিলাম। নিজুম ভাই, আপনি কি জানেন যে শেখ হাসিনা এটি করেছিল বাংলাদেশে? আমি জানি না, এবং আমি খুব অপমানিত হয়েছি, কারণ আমি স্ট্যাটাসটি এভাবে লিখেছিলাম, আমি জানি না। এটি বাংলাদেশে করা যেতে পারে। আমার বাড়ির পাশের থেকে একটি ছেলে আমাকে ওই পোস্টে লিখেছে, আমাকে মামা ডাকে, বলছে তুমি কি কও মামা, এটি তো বাংলাদেশে আছে। আমাদের অবস্থা হয়ে গেছে যে তারেক রহমানের তাদের দখলদার বাহিনীর ইলেকশনের আগে সে বলে কুমিল্লাতে আমি ইপিজেড করবো, আমার বলে কুমিল্লাতে ইপিজেড হয়ে গেছে। মানে সে যেটাই বলে সেটাই হয়ে গেছে। বলে আমি ফ্যামিলি কার্ড করবো, ফ্যামিলি কার্ড তো পারিবারিক কার্ড তো দেওয়া হয়েছে। আমাদের অবস্থা আসলে অমন হয়ে গেছে আসলে, যে এত বেশি উন্নয়ন করেছে মানুষ তো এখন অল্প অল্প করে রিয়েলাইজ করছে যে ইলেকট্রিসিটির উদ্বৃত্ত যে ন্যাশনাল গ্রিডে ফেরত যায় বা চলে যায়, মানে আপনি যে প্রক্রিয়ার কথা বললেন আপনি জানতেন না? আমি ট্রুলি জানি না, এবং এটার জন্য আমার যদি লজ্জা হওয়া উচিত তাহলে আমি খুবই লজ্জিত। হাসি হাসি মুখে লজ্জা পাওয়া যায় কিনা আমি জানি না। আমার মুখটা হাসি হাসি, আমার ধরুন আমি বিব্রত হয়েছি বলে হাসি হাসি। তো আমি আসলে একটু বিব্রত হয়েছি যে আমি জানি না আসলে। আই এম রিয়েলি সরি যে আমার আসলে জানা নাই। থ্যাংক ইউ। এবার নিজুম ভাই আরেকটা বিষয় আসি, যে একটা খুব বিজ্ঞানের খুব সাধারণ একটি বিষয়, যে আপনি যদি কোনো একটি লাইন করেন, কোন একটি লাইন করছেন, এখান থেকে এইটা ধরেন আপনার সেন্ডার, এ হচ্ছে রিসিভার, কিন্তু লাইনটা হচ্ছে আপনার গ্যাসীয় লাইন। আপনি এই লাইন থেকে কোনো তরল পদার্থ আনা নেওয়া করতে পারবেন না। এটি সায়েন্সের যে একেবারে প্রাথমিক যে বিষয়গুলো যারা বোঝে তারা বোঝে। আপনি নিশ্চয়ই চেনেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের এক ভদ্রলোক রয়েছেন যিনি এনএসআই তে চাকরি করতেন, যার নাম হচ্ছে আমিনুল হক পলাশ। আপনি খুব ভালো করে পলাশকে, আমি পলাশকে জিজ্ঞেস করলাম, পলাশ আপনি একটু আমাকে প্রাথমিকভাবে বুঝাইয়া বলেন, আমি তো সায়েন্সের মানুষ না, যে গ্যাস লাইন যেটা করা হয়েছে বা তেলের লাইন যেটা করা হয়েছে, সেই তেলের লাইন থেকে কি গ্যাস আনা নেওয়া করা যায়? ওর সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা আপনি নিশ্চয়ই জানেন, যে গ্যাসের লাইন থেকে তেল নেওয়া কিংবা তেলের লাইন থেকে গ্যাস নেওয়া, এটা কি আসলে থিওরিটিক্যালি কোনোভাবে পসিবল কিনা? সে বলছে না ভাই, এটা কোনোভাবেই পসিবল না। দেন আমি কি করলাম, আমি মূল যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমি তখনও যাইনি। তখন আমি এটি সুন্দর করে আমি গুগল স্কলারে লিখে সার্চ দিলাম, নর্মাল গুগলে না, গুগল স্কলারে লিখে সার্চ দিলাম। ওরা আমাকে ছবি টবি সব বুঝিয়ে দিল যে না, এটা হাস্যকর কথা, এটা কোনোভাবে সম্ভব না। এবারে আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, এবং আবারও আমি আপনাকে বিব্রত করতে বাধ্য হচ্ছি। মুরগি মিলন বলে যে লোকটাকে আমরা চিনি বাংলাদেশে, সে যখন বলল শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গ্যাস পাচার করার জন্য এখান থেকে ওই লাইনটি করেছে, তখন আপনারা কেন মুখ বন্ধ করেছিলেন? আপনারা কেন এটির একটি বৈজ্ঞানিক ছোট্ট ডকুমেন্টারি বানিয়ে মানুষকে দেখালেন না? আমি কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছি আপনাকে। না, একটা জিনিস যেটা হয়েছে, দেখেন আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে এইটার জবাব কোনো কেউ টকশোতে বলেছে কিনা আমি জানি না। যদি দিয়েও থাকে, যেহেতু আমরা দুজনেই বলছি, আপনিও নিশ্চয়ই দেখেন নাই বলেই প্রশ্নটা করেছেন, আর আমি তো আপনার কাছে এই প্রশ্ন শুনে আমার কাছে এখন ভাবছিলাম যে কেউ কি এটার উত্তর দিয়েছে কিনা, মনে মনে ভাবছিলাম যে আমি আমার মেমোরি রিফ্রেশ করবার ট্রাই করছিলাম। তো আলটিমেটলি যেটা হয়েছে যে 5ই অগাস্টের পরে যদিও আমরা পিআর এর দিক থেকে
আগের অবস্থান থেকে অনেকটুকু এগিয়েছি, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি এখন অনেকটা এমন যে না না, সেটা আপনারা করেননি, সেটা আমরা করেছি, আমরা কিছু মানুষ করেছি, আমরা কিছু মানুষ উত্তর দিতে এসেছি। নিজুম মজুমদার আমি গত 2 বছর রিলেন্টলেসলি আমি বলে যাচ্ছি, সো Yes, একটু হালকা হালকা ক্রেডিট আমাকে যদি একটু দিতেন। সেটা ব্যক্তি নিজুম মজুমদার বলেছে, সেটি আমি নিজেকে না, আমি একটা কথা বলি, এখন আর ব্যক্তি নিজুম মজুমদারের জায়গাতে আমি মনে করি না। আমি মনে করি যে আমি ধরেন আমার আওয়ামী লীগের সদস্য পদ নাই, আমি আওয়ামী লীগের আওয়ামী লীগের আসলে আমার কোনো দলীয় সাংগঠনিক কোনো কাঠামোর মধ্যে আমি পড়ি না। বাট আওয়ামী লীগকে যদি আমি একটা মুক্তিযুদ্ধের দল মনে করি, আওয়ামী লীগকে যদি আমার প্রাণের দল মনে করি, তাহলে সেই কাঠামোর মধ্যে আমি পড়ি। আমি যদি বঙ্গবন্ধুকে ভালোবাসি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, আমি সেই কাঠামোর ভালোবাসার কাঠামোর মধ্যে পড়ে যাই। সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে আমার উত্তরটাও এটা আওয়ামী লীগের জন্যই উত্তর। যদিও আওয়ামী লীগ সেটা গ্রহণ করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সেই উত্তরটাকে নিজস্ব বলে মনে করবো না আসলে এই জায়গাটা থেকে, অ্যাটলিস্ট আমি বলতে পারি। ফলে গত 2 বছর কিন্তু রিলেন্টলেসলি, নিরবিচ্ছিন্ন ভাবে আমি আমার সাধ্যমতো বলে যাচ্ছি। সব টপিক হয়তো আমি কভার করতে পারিনি, যেমন ধরেন আপনি প্রশ্নটা করেছেন বলে পলাশ ভাই একটা অ্যান্সার করেছেন। তো এই লাইনের যারা আছেন আর কি, যারা সায়েন্স এরিয়া থেকে পড়েছেন, ধরুন আমি আইনের ছাত্র, আমি পলিটিক্যাল লজিক্যাল অনেক ধরনের প্রশ্ন উত্তর দেই যেগুলো আমার ক্যাপাসিটির মধ্যে পড়ে। সব তো আমার ক্যাপাসিটির মধ্যে পড়ে না। যেমন হাম নিয়ে বেশি কথা এক্সপেক্ট করবো কাদের কাছে? আওয়ামী লীগের যারা চিকিৎসক আছে তাদের কাছ থেকে। যিনি বৈজ্ঞানিক বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আমি তার কাছ থেকে আশা করবো অবৈজ্ঞানিক কোনো কথাবার্তা যদি আসে, এই যে আপনি যে প্রশ্ন করলেন পার্টিকুলার এই ধরনের অ্যান্সার। সো এক আমি পারবো না, এক আপনি পারবেন না, বা এক পলাশ ভাই পারবেন না, বা এক অমুক পারবেন না, বা যারা যেভাবে কথা বলছেন, ফলে প্রত্যেকের দায়িত্বটা নিতে হবে। আর আওয়ামী লীগ তো ধরেন একক কোনো দল আমি মনে করি না। আপনি আওয়ামী লীগ করেন না, বা আওয়ামী লীগের সদস্য পদ নাই টিটু ভাই, কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করেন। তো বাংলাদেশে যদি কোনো পলিটিক্যাল পার্টি মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে ওই জায়গাটা থেকেও এক ধরনের নাগরিকের দায়ও তো অনুভূত হতে পারে। সাধারণ নাগরিকদেরও তো একটা দায়ের মধ্যে বর্তায় মিথ্যাকে, ডিস্টর্টেড কথাবার্তাকে আপনার তথ্য প্রমাণ দিয়ে সামনে আনা বা বলা, রাইট অ্যান্সার আনা। ফলে আমি মনে করি যে নাগরিকদেরও কিছু দায়িত্ব তো আছে। আমরা তো পার্টি হিসেবে শুধু আমরা পার্টি না, আমরা তো বাংলাদেশে আমরাই একমাত্র পার্টি যারা মানুষের জন্য পার্টি। মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধু, এই দেশ, কৃষ্টি, কালচার, এগুলো তো আপনার একেবারে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে গেছে। এটা নিয়ে মনে হয় না আর কোনো ডিসপিউটের কোনো প্রয়োজন আছে 5ই আগস্টের পরে। ফলে সেই জায়গা থেকে সাধারণ নাগরিকদেরও আমার মনে হয় যে, আমি আশা করি যে তারাও কথা বলবেন, আওয়ামী লীগের জন্য বসে থাকবেন। যেমন ধরা যাক যে বঙ্গবন্ধুকে নিয়ে যদি একটা মিথ্যাচার করা হয়, সেটার জবাব শুধু আওয়ামী লীগ দেবে, ওই দায়টা কেন একজন সাধারণ নাগরিকের অনুভূত হবে না যে একটা লোক আমার স্বাধীনতা এনে দিয়েছে, তার বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে, আমি সেই মিথ্যাচারকে ডিবাঙ্ক করি। আমাকে সেটার জন্য তো আওয়ামী লীগ হতে হবে না। আমাকে কি আজকে গত 2 বছর কথা বলার জন্য টিটু ভাই একটাবারের জন্য আওয়ামী লীগ হতে হয়েছে? আমি নিজে আপনাকে আমি বলি, আমি একটাবারের জন্য অনুভব করিনি আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, যে আওয়ামী লীগ আমার কোনো পদ দরকার কথা বলার জন্য। আমি সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, সারা পৃথিবীতে আমি গিয়ে স্পিচ দিচ্ছি, কথা বলছি, মানুষকে একটা নেটওয়ার্ক তৈরি করছি, চেষ্টা করছি। আই এম ট্রাইং মাই বেস্ট, লেভেল বেস্ট। সেটার জন্য তো আমার আওয়ামী লীগের কোনো সদস্য পদের দরকার পড়েনি। আমার আওয়ামী লীগের যে আমি অনুরাগী, ভক্ত, বা আমার দায় অনুভব করেছি নাগরিক হিসেবে, এটা কি আমার যথেষ্ট মনে হয়েছে। ফলে আমি যেই নৌকাতে আছি, আপনি ওই একই নৌকাতে আছেন, অর্থাৎ উই আর ইন দ্য সেম বোট ব্রাদার, একটা গান আছে না? ফলে আমার কাছে মনে হয় যে সাধারণ নাগরিকের তো দায় রয়েছে। ঠিক আছে, একেবারে পিওর আওয়ামী লীগের বিরুদ্ধে যখন প্রোপাগান্ডা হয়, সেটা ধরেন আওয়ামী লীগেরই সাংগঠনিক কাঠামোর মধ্যে পরে তার একটা উত্তর দেওয়া। কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে যদি একটা মিথ্যা কথা বলা হয়, যেমন ধরেন 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দেয়নি, এইটা তো ভাই আওয়ামী লীগের শুধু প্রশ্ন না, এটা আওয়ামী লীগের দায় আপনি চালা দিবেন কেন? তাই না? মুক্তিযুদ্ধকে নিয়ে যে নানান ধরনের মিথ্যা ইতিহাস বলা হয় বা বলছে যত সব অপাঙ্ক্তেয় তুচ্ছ চামচিকারা, সেইটার জবাব দেওয়ার দায় কিন্তু নাগরিকদেরও আছে। সো নাগরিকরা কিন্তু এই দায়টা এড়িয়ে যেতে পারে না, যেটা আওয়ামী লীগ কেন অ্যান্সার দেয়নি। না, আপনার এই কথাটি একেবারে খুব সুন্দর একটি সত্যি কথা বলেছেন, এবং আমরা কিন্তু সেই বিষয়টি দেখেছি। আমি একটি বিশেষ প্রাণীর নাম আমি এখানে নিতে চাই না, কারণ আমার ওই নামটা নিলে আমাকে অজু করতে হবে। এই যে প্রাণীটা, এই যে সমস্ত শব্দ, যে সমস্ত বাক্য, যে সমস্ত বাক্যাংশ ব্যবহার করে সে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে যে সমস্ত মিথ্যে কথা বলছে, এবং সেগুলো যে খুব স্পষ্ট মিথ্যে কথা, সেটি বাংলাদেশের, সেটি বুঝতে হলে বা আপনাকে ইতিহাসবিদ হতে হবে না, সেটি খুব সহজভাবে, স্বাভাবিকভাবে বলবে। যেমন গতকালকে আমি শুনলাম, সে বলেছে যে 1957 সালে বঙ্গবন্ধু চেয়ার দিয়ে পিটিয়ে স্পিকারের নামটা আমি ভুলে গেছি, তাকে পিটিয়ে হত্যা করে শাহেদ আলীকে হত্যা করেছে, এবং এটা নিয়ে সে কিছু কথা বলছে। আমি ওই আলোচনায় এখন যাব না, কিন্তু আমার কথা হচ্ছে কি, দেখেন, আমার যে জায়গাটা, আমার যে ড্রাইভিং ফোর্স যদি আমি বলি, সেটি আমি আপনাকে শুধুমাত্র বলে রাখি যে আপনি যেহেতু আলোচনাতে যেতে চাচ্ছেন না, আমি শুধুমাত্র দর্শকরা তো ধরেন শাহেদ আলী নামটা শুনে তাদের মাথাতে কাজ করা শুরু হতে পারে যে টিটু ভাই কি বললো আর আমরা আলোচনা করলাম না কেন। দর্শকদের জন্য আমরা আলোচনা করব, আমরা এসব ডিবাঙ্ক করব, আমাদের এসব, আমি আপনাকে যেটা বলেছি যে আমরা সামনেই অচিরেই জানতে পারবেন। বাট দর্শকদের জন্য বলি, আমার দেখা রাজনীতির 50 বছর বইটা যদি আপনার সংগ্রহ থেকে থাকে, আবুল মনসুর আহমেদের ছেলে কিন্তু হচ্ছে মাহফুজ আনাম,
মাহফুজা নামে ইসলামের মালিক, সুতরাং তাকে আওয়ামী লীগ ভাবার কোনো কারণ নাই, এবং আওয়ামী লীগ ভাবার মানে কিছুই ভাবার মানে আওয়ামী লীগের পক্ষে বলছে এটা ভাবারও কারণ নাই। আমার দেখা রাজনীতির 50 বছর এই বইটার মধ্যে, এই বইটা যদি কারো কাছে থাকে তাহলে বইটা খুলে তিনি পড়লেই সত্যটা জানতে পারবেন যে কি হয়েছিল সেখানে, অ্যাটলিস্ট ভাষণ, এবং গুগলে সার্চ দিলেই জানবেন। আমি এটা সম্পর্কে আরেকটা তথ্য আপনাদেরকে দেই। অনেক বছর আগে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান, আজকে থেকে এটা 2002 সালের ঘটনা, তাহলে কত বছর আগে? 22 বছর আগের ঘটনা, 24 বছর আগের ঘটনা। আজকে থেকে 2 যুগ আগে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান আমাকে ল্যান্ড ল পড়াতো। আমি তখন ব্রিটিশ ওই লটা পড়া শুরু করেছিলাম। তো তখন আপনার উনি ক্লাসের মধ্যে হঠাৎ করে বলে বসলো যে বঙ্গবন্ধু তো চেয়ার ছুড়ে স্পিকারকে মেরে ফেলেছে। তো আমার মনে আছে যে এখন ব্যারিস্টার রয়েছে, ব্যারিস্টার আলী আসিফ খান, ব্যারিস্টার অমিত, ব্যারিস্টার ফারহান, ব্যারিস্টার রূপম, সবাই আমরা বন্ধু ছিলাম, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমরা এই ক্লাসের মধ্যে আমি সবার আগে প্রতিবাদ করেছি, এটা 2002 সালের ঘটনা। ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান পরবর্তীকালে ডেভিড বার্গম্যানের লয়ার হয়েছিলেন, এবং এই যে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে তাদুলের যে আদালতটা গঠিত হয়েছে সেখানেও তাকে বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছিল। তো এই লোকটি, অর্থাৎ ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, সে তখন বলেছিল এই তথ্যটা, তখন আমি সবাইকে প্রতিবাদ করেছিলাম, এবং আমার সাথে বাকি ব্যারিস্টার যারা ছিলেন, ব্যারিস্টার আলী আসিফ খান পরবর্তী থেকে ব্যারিস্টার হয়েছে, তখন আমরা ছাত্র ছিলাম। তো তিনি তখন বলেছিলেন যে ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা আমরা ডিবেট করবো। তো ওই সময়টাতে আমার মনে আছে যে আমার বাবার লাইব্রেরিতে আমার দেখা রাজনীতির 50 বছর, ওই সময় তো ধরেন গুগল কি এত, আমি জানি না 2002 সালে গুগলের ইন্টারনেটের ব্যাপারটা আমার খেয়াল নাই, কারণ আমি জীবনে প্রথম ইন্টারনেটটা ব্যবহার করতে পারি মনে হয় 1997 সালে, প্রশিকার ইন্টারনেট ব্যবহার করতে পারি। 2002 ছিল, বাট এইভাবে ছিল না। তখন বইপত্র সম্বল ছিল। আমি ঘেটে ঘুটে একটা অ্যান্সার তখন রেডি করে এনেছিলাম, এবং আমরা তখন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খানের সাথে ডিবেট করেছিলাম। ফলে আমি দর্শকদেরকে বলবো যে আপনারা যদি আমার দেখা রাজনীতির 50 বছর বইটা পড়েন, আপনারা একটা প্রাইমা ফেসি, এর থেকেও ভালো অ্যান্সার আছে, যেটা নিশ্চয়ই আমরা এগুলো নিয়ে প্রোগ্রাম করবো, বাট আপনি দেখতে পারেন। এই জন্য দর্শকদেরকে মনে হয় একটু জাস্ট বলে রাখলাম, আমি কথাটা তথ্যটা দিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ নিঝুম ভাই। আমিও এটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে নিঝুম ভাইয়ের সাথে আজকে এবং গতকালকে এই বিষয়ে আমরা কথা বলেছি যে এই যে আমি এই প্রাণীটার নাম নেব না, অবশ্যই নেব না, যে নাম বলে যেটা হবে যে নাম বলেন, এবং নাম বললে সে কি বলেছে এরকম ধরেন আপনি বলতে না চাইলে আমি 2-3টে স্পেসিফিক বলতে পারি আর কি, যে এইটা বলেছে এবং ঘটনা হচ্ছে এইটা। হ্যাঁ, আমি আসলে আমি তো আপনার থেকে বয়সে অনেক ছোট, আমি আসলে আপনি যেভাবে আপনার নিজের রাগটা কন্ট্রোল করতে পারেন ওইটি আমি এখনো শিখে উঠিনি। তো আপনি জানেন যে আমি তার ব্যাপারে যখন আপনার সাথে কথা বলি তখন আমি কি শব্দ মানে কতটা আপনি খুবই মানে আসলে ব্যাপারটা তাই, খুবই তুচ্ছ, অপাঙ্ক্তেয়, একেবারে নোংরা একটা নরকের কীটের মতো, একটু ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর মানে খোদ মানে পাকিস্তানি, আমার মনে হয় ভুট্টো আসলেও ভুট্টো তাকে বলতো যে এত বড় দালাল আমার দরকার নাই, এত বড় দালাল আমার দরকার নেই। মানে ভুট্টো ধরা যাক ভুট্টো বেঁচে আছে, ভুট্টো বলতো যে এ তো দেখি মানে আমার থেকে বড় পাকিস্তানি, আমার থেকে বড় পাকিস্তানি। এবং যেটি আমি দর্শকদের বলি তার নামটা হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, না এস এম শাহরিয়ার কবির, হ্যাঁ এস এম শাহরিয়ার কবির আর সামথিং লাইক দ্যাট। এবং আমি তার একটু হিস্ট্রি জানার চেষ্টা করেছিলাম। আমি মানুষের একটা কথাই বলবো, সেটি হচ্ছে আমরা যেটা বিশ্বাস করি যে এভরি চাইল্ড ইজ পৃথিবীর জন্য পবিত্র শিশু, এবং তার এই যে তার মা এবং তার মায়ের সাথে তার বাবার সম্পর্কে সব নিয়ে অনেক কথা আছে, সেটি আমাদের আলোচনার বিষয় নয়। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে এই লোকটি সবচাইতে ভালো করতেন জীবনে যদি উনি অভিনয় করতেন, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন মিথ্যে কথা আমি আর কাউকে বলতে দেখিনি কখনো। কালকে একটি লাইভের বিষয়ে একটি কথা ছিল, নিঝুম ভাই একজনের লাইভে গিয়েছিলেন কালকে বা কয়েকদিন আগে, তখন নিঝুম ভাই একটু অভিনয় করার চেষ্টা করেছিলেন যে একটা লোকের কথা জিজ্ঞেস করে আমি তাকে চিনি না, তখন আমি দেখেছি নিঝুম ভাই চোখ মুখ নাক একটু অন্যরকম হয়ে গেছে। মানে নিঝুম ভাই ইজ নট এ পারফেক্ট অ্যাক্টর, আমি বলে দিলাম আপনাকে। ওই ঘটনাটা আমি পুরোটা না বলবো, শুধু বলি যে ধরেন অনলাইনের ঝামেলাগুলো এড়ানোর একটা বড় ব্যাপার হচ্ছে ইগনোর করা হচ্ছে যে ধরেন আমি চিনি না বা আমি জানি না, আমি এই ব্যাপারটাতে কথা বলতে চাচ্ছি না আর কি, সো ওই অর্থে আর কি। যাই হোক, তো সেইটা এই হারামজাদা খুব ভালো অ্যাক্টিং করতে পারে, এবং তার মানে একেবারে ক্যামেরার সামনে বসে এমন মিথ্যে কথা বলে। এবং আমি দেখেছি নিঝুম ভাই, আমি আপনাকে ভিডিওটা পাঠাবো, 12-14 বছরের ছেলে মেয়ে, মানে 12-14 বছরের বাচ্চা, মানে কিন্তু আমার বাচ্চার বয়সী। নিঝুম ভাই আপনি মিউট হয়ে গেছেন। আমি আপনাকে এই প্রোগ্রাম সম্পর্কিত একটা ব্যাপার আপনাকে আমি একটু বলি। এই আলাপটা যখন হচ্ছে, আপনি আপনার কথা শেষ করলে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এই লোকটি সম্পর্কিত একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। জি, আমি একটু দর্শক শ্রোতারা আপনাদের আমি কথা দিচ্ছি, আমি শুধু একা কথা দিচ্ছি না, আমি আর নিঝুম ভাই দুজন মিলে কথা দিচ্ছি। সেটি হচ্ছে নিঝুম ভাইকে আমি যেটা বলি, মানে ওনার লাইব্রেরিটা আমি ক্যামেরায় দেখেছি, আমার একটা সম্ভাবনা ছিল এবছরের শেষের দিকে ওনার বাড়িতে হয়তো আমি যেতাম, কিন্তু সেই সম্ভাবনাটি একটু ক্ষীণ হয়ে গেছে। ওনার ব্রিটেনের বাড়িতে আমার যাওয়ার একটা ইচ্ছা ছিল, সেই সম্ভাবনাটা নানা কারণে একটু ক্ষীণ হয়েছে, সেটি পরের ব্যাপার। কিন্তু ভিডিওতে আমি যখন দেখেছি নিঝুম ভাইয়ের বাড়িটা, আমার খুবই হিংসা হয়েছে, নিঝুম ভাইকে প্রচন্ড হিংসা হয়েছে যে এইটা কি।
এবং যে বইটি আমি নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম আমার আগের ফেসবুকে, যে বইটি আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে, আমি এমন কোনো মানুষ নাই যে মানুষের কাছে এই বইটির ব্যাপারে তথ্য চাইনি। আমাকে একজন ব্যক্তি বলেছেন, তার নাম হচ্ছে মীর শামসুল আলম বাবু, আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন। তিনি বলেছেন যে এই বইটি টিটো একমাত্র একটা লোক বাংলাদেশে যার কাছে থাকলেও তার নাম হচ্ছে নিঝুম মজুমদার। আমি তখন জেনেভায় একটা ফিলোসফির উপর একটা কোর্স করছি জেনেভায়। ওই রাত্রে আমি ঘুমাইনি, আমি সারা রাত আমি মানে আমি অবাক হয়ে গেছি। নিঝুম ভাই আমাকে সাথে সাথে বইটি বের করে, সাথে সাথে না, উনি আমাকে বললেন যে টিটো ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি বইটি আপনাকে দেবো। এবং কিছু সময় পরে উনি সাথে সাথে বইটি এনে ছবি তুলে আমাকে দিলেন। তো আমার কাছে মনে হয় যে আসলে বর্তমানে যেই সমস্ত অপতথ্য, এটা অপতথ্য বললেও কি ভুল হবে, মানে আসলে যত ওর্স বিশেষণ দিয়ে এটা বলার দরকার, সেটি মুখ খারাপ আমি করতে চাই না, অনেক ধরনের কমিউনিটি গাইডলাইন্সের প্রবলেম হয়। যত ধরনের জঘন্য মিথ্যাচার মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে করা হয়, এর প্রত্যেকটা জিনিসের একদম সুচারুরূপে তথ্য প্রমাণ সহ ইতিহাস থেকে উত্তর দেওয়ার মতো ক্ষমতা যদি বাংলাদেশে কারোর থাকে, তার নাম নিঝুম মজুমদার। এবং এই নিঝুম মজুমদার আর আমরা দুইজনে খুব শীঘ্রই একটি প্যাক্ট প্রোগ্রাম নিয়ে আসছি। সেই প্রোগ্রামে এই সুইসলাটা যে সমস্ত কথা বলে, ওইটার একটা বা দুইটা প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, এবং সেটি হতে পারে আমাদের রেকর্ডেড এবং সেটি এডিটেড, সেটি আমরা করব। এবং আশা করি যে আসলে এই যে বর্তমান প্রজন্মের মধ্যে যে না পড়ার একটি ট্রেন্ড আছে, টেন্ডেন্সি আছে, তারা পড়তে চায় না, তারা দেখতে চায়। আমি সেই টেন্ডেন্সিতে আমি ওইভাবেই আসলে এক ধরনের আগাচ্ছি, কারণ যেহেতু আমি বিবর্তনে বিশ্বাস করি, আমি এটাও একটা বিবর্তনের, একটি কালচারাল বিবর্তনের ধারা বলে আমি মনে করি। এবং আমার কাছে মনে হয়েছে যে এইটা ভিডিওর মাধ্যমে দেখানোটা আরো বেশি সহজ হতে পারে। এবং আপনারা অলরেডি জানেন যে মুক্তির ইতিহাস নামে একটি ইউটিউব চ্যানেল আমি করেছি। সেই চ্যানেলটিতে আপনারা অনেক তথ্য পাবেন, এবং সেখানে আমি এমনকি নিঝুম ভাইকে অবাক করে দেওয়ার মতো আমি একটি ভিডিও সেখানে দিয়েছি। আমি মনে করেছিলাম যে আমি নিঝুম ভাইকে কোনোভাবে অবাক করতে পারবো না, কিন্তু আমি অবাক করতে পেরেছি। এটার জন্য আমার কোনো ক্রেডিট নেই, বরং আমার অনেকে কি জানে যে আপনি যে বই পাঠ করেন, অডিও আপনার এটা অনেকদিন ধরেই করে আসছেন। আপনার এই প্রতিভার কথা অনেকেই জানে কিনা আমি জানি না, যে আপনি বিভিন্ন সময় অডিও বুক আপনি করেছেন। আপনার অডিও বুক আমি শুনেছি, এটাও আপনার একটা ব্যাপার। ফলে বইয়ের সাথে একটা যোগাযোগ ছিল। আমার মনে হয় যে যখন আমরা শাহরিয়ারকে নিয়ে কথা বলছি, আমি এদিক ওদিক খুঁজছিলাম, কারণ বইটা আমার কাছে আছে। একটা ইন্টারেস্টিং, শাহরিয়ার যখন তার বক্তব্যগুলো মিডিয়াতে শুরু করে, একেবারে শুরুর দিকে ও অনেকগুলো প্রোপাগান্ডা নিয়ে হাজির হয়, তারপর দিনকে দিন তার প্রোপাগান্ডা গুলো বাড়তে থাকে। সে প্রথম একটা প্রোপাগান্ডা নিয়ে বাজারে হাজির হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের শুরুটাই হয়েছিল অবৈধভাবে। কেমন? সে বলেছিল যে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 10ই জানুয়ারি দেশে ফেরেন, তিনি তো রাষ্ট্রপতি হিসেবেই ফিরেছেন। কেন রাষ্ট্রপতি হিসেবে? কারণ তার মানে হচ্ছে যে শাহরিয়ার এটা স্বীকার করে নিয়েছে যে মুজিবনগর সরকার বৈধ ছিল, কারণ মুজিবনগর সরকারকে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি হিসেবেই ঘোষণা করা হয়। ওই মুজিবনগর সরকারের যে আপনার ওই যে ঘোষণাপত্র, ওইটাই আমাদের প্রথম সংবিধান, তাই তো? ওই মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র, সেটা যদি আপনি আমার সাথে কথা বলতে বলতে ইন্টারনেটে সার্চ দেন, তাহলে ওই ঘোষণাপত্রের একেবারে শেষ দিকে আছে যে শপথ নেওয়ার সিস্টেম গুলা কি কি। তো বঙ্গবন্ধু যেহেতু জেলে ছিলেন, পাকিস্তানের কারাগারে ছিলেন, সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, ঠিক আছে? তো শাহরিয়ার দাবি করেছে যে বঙ্গবন্ধু 10 তারিখে দেশে ফিরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথই নেন নাই। ফলে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ না নিয়ে রাষ্ট্রপতির আদেশ জারি করেছেন পরের দিন, অর্থাৎ 11ই জানুয়ারি। এটা অবৈধ। তো বাংলাদেশে এই মুহূর্তে যদি কয়েকজন আওয়ামী বিরোধী লেখক আপনি খোঁজেন, যদিও নিরপেক্ষ ছাল পরে কথা বলে, মহিউদ্দিন আহমদকে আপনি অন্যতম আওয়ামী লীগ বিরোধী বলতে পারেন। একেবারে বলে অত্যুক্তি হবে, আমি ভুল কোনো কথা বলছি, সবাই এক বাক্যে স্বীকার করবে। দেখেন, জাসদের উত্থান পতন নামে একটা বই আছে, এই বইটা দেখেছেন আপনি? হ্যাঁ, মানে আমি এই বইটার কভারটা দেখেছি, পড়িনি। এই বইটার অনেকের আছে। এই বইটা যদি কারো কাছে বাসাতে থেকে থাকে, তাহলে এই বইটার 65 নম্বর পাতাতে সে চলে যেতে পারে। এই বইয়ের 65 নম্বর পাতাতে যে বঙ্গবন্ধু, আমি একটু আপনাকে ফুল স্ক্রিন করছি, এই দেখেছেন, এই বঙ্গবন্ধু যে এই আপনার শপথ নিয়েছে, এটাই মহিউদ্দিন আহমেদ তার নিজের বইটি ছাপিয়ে দিয়েছে, দেখেছেন? যদিও আমি বলি যে এটা ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত ছিল, মুক্তিযুদ্ধ জাদুঘরেও আমি এক কপি দেখেছি। আমি জানি না যে 5ই আগস্ট পরবর্তী সময় আসলে আর্কাইভিং এর কি অবস্থা, বাট উনি খেয়াল করে দেখেন, এবং উনি স্বহস্তে লেখা ছিল, এবং স্বহস্তে লিখে তিনি ইউসুফ আলীর সামনে সেটা, অধ্যাপক ইউসুফ আলীর সামনে সেটা পাঠ করেছেন, অর্থাৎ শপথ যেভাবে নিতে হয় তিনি নিয়েছেন। তো যেহেতু এটা কয়েক ঘন্টার জন্য, পরবর্তী সময় তো তিনি রাষ্ট্রপতির আদেশ জারি করে প্রধানমন্ত্রী শাসিত সরকারই করেছেন। ওরা যেটা বলার চেষ্টা করেছে যে তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হিসেবে শপথই নেন না, এটা না নিয়ে তিনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। অথচ এগুলা কিন্তু খুবই এভিডেন্ট আকারে এই বইটাতেই আছে, অনেক বেশি প্রমাণিত ব্যাপারগুলো। হ্যাঁ, সো এটা একটা ছোট্ট উদাহরণ আর কি, যে ওর মিথ্যাটা শুরু হয়েছিল এটা দিয়ে, পার্টিকুলারলি এটা দিয়ে শুরু হয়েছিল।
তো তখন কিন্তু আমি এটা শুনে খুব অবাক হয়েছি, কারণ আমি এই তথ্য জানতাম আগে থেকে, কারণ এই বইটা আমার পড়া ছিল। কারণ যে বঙ্গবন্ধু স্বাধীনতা, আমি এই তথ্যটা জানতাম আসলে 2013 সাল থেকেই জানতাম, কারণ 2013 সালে একটা বই বের হয়, বইটার হচ্ছে জনক, মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র, এগুলো নিয়ে একটা আইনি বই ছিল। সেই বইটা আপনার বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে সম্ভবত বের করা হয়। প্রথমবারের মতো আমি ওই ডকুমেন্টসটা ওইখানে পাই। আচ্ছা। তো আমি এই তথ্যটা জানতাম অনেক আগে থেকেই। অর্থাৎ এই লোকটার যে অজানা বা অজ্ঞানতা, যেমন সে বলছে সেদিন যে বাংলাদেশ নাকি স্বাধীনতা লাভ করেছে 7ই নভেম্বর। আচ্ছা। আমার আমার খুব ইচ্ছা করে যে এইভাবে কথা না বলে আমি যদি তাকে 10টা মিনিটের জন্য একটু আমার সাথে লাইভে পেতাম। আমি তার কাছে শুধু জানতে চাইতাম 7ই নভেম্বর স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, আমাকে একটু বুঝিয়ে বলেন। মানে আমি তো পাল্টার উত্তরটা দিব আর কি। হ্যাঁ, আমি আসলে মানে হয় কি, ও যখন যাদের সাথে যায় সেখানে তো পাল্টা কথা বলার কেউ থাকে না। আমি কিন্তু একটা ভিডিও করে তাকে বলেছি আমার সাথে ডিবেটে আসার জন্য, বলার জন্য আসেনি। সে এটা প্রতি উত্তরে বলেছে, সে প্রতি উত্তর দিয়েছে। সে বলেছে, একটা ভিডিও আমার ছোট বোন আমাকে পাঠিয়েছিল 2-3 মাস আগে, সেখানে সে বলেছে যে নিজুম মজুমদার আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। আমি চ্যালেঞ্জ দেওয়ার কেন, কি আছে, উনি যা বলতে চায় সেটা আলাদা ভিডিও বানিয়ে বললেই তো হয়, আমি সেটা পাল্টা জবাব দিব। আমি আসলে চেয়েছিলাম যে ধরেন আমি আর সে একটা ডিবেটে বসতে চাই, সেটা যত ঘন্টা হোক তত ঘন্টা। সে একসাথে ধরেন পুরো বাংলাদেশের সবাইকে নিয়ে আসলো, আর বাংলাদেশ রাষ্ট্রের যত বইপত্র আছে সব নিয়ে আসলো। আমি একা, আর আমি আমার লাইব্রেরিটাতে থাকবো, আমার লন্ডনের লাইব্রেরিতে আমি থাকবো। এবং আমার যদি কোনো রেফারেন্স দরকার হয় আমি বইপত্র উঠিয়ে নিয়ে আসবো, ওই অপশনটা আবার থাকবে। আর সে একেবারে যত আছে, ওই যে স্বামী ওসমান ভাইয়ের মতো বলতে হবে, তুই তো জামাত হেফাজত সব লয়ে আয়, খেলা হবে। সো ব্যাপারটা এরকম যে ও যাকে খুশি তাকে, এই পৃথিবীর যত ফিলোসফার, মনীষী, পণ্ডিত সবাইকে নিয়ে আসবে। আমি একা শুধু আমার লন্ডনের লাইব্রেরিটাতে। আমার শর্তটা ওই জায়গাতে আসলে লন্ডনের লাইব্রেরি, কারণ আমার লন্ডনের লাইব্রেরিটা হচ্ছে আমার একটা স্বর্গের মতো একটা জায়গা, আমার হেভেন। আমি দেখি। ওইখানে আমার প্রচুর রেফারেন্স বই আছে, আমার কালেকশন গুলো ওইখানে। সো আমার জন্য সুবিধা ওইখান থেকে, ওইখানে থাকলে রেফারেন্স দিয়ে কথাবার্তা বলা। আমি বলতে আপনি এটা নিশ্চিত না যে আমি আপনার ওই লাইব্রেরিটা যে কোনোদিন লুট করবো না, এরপরে আপনি আচ্ছা, আমি একটু নিজুম ভাই, আমি দর্শকদেরও বলতে চাই এবং নিজুম ভাইকেও বলতে চাই, সেটি হচ্ছে আমাদের একটি যাত্রা শুরু হবে, সেটির একটি প্রারম্ভিক, আপনারা দেখেছেন আমরা কিন্তু এক ধরনের দুজনে কিন্তু একটু শ্যালো লেভেলের কথাবার্তা আজকে বলেছি। আমরা অনেক গভীরে এই কারণে যাইনি, কারণ হচ্ছে কি এটা একটি সূচনা, এবং দর্শকদেরকে আমি এক ধরনের দর্শকদেরও মতামতটা আমার বোঝার দরকার আছে যে আসলে কিভাবে গ্রহণ করছেন আপনারা। তো সেটি আমাকে আমি অনেক মানে যাকে আমি বলবো যে উৎসাহ পাচ্ছি যে আসলে হ্যাঁ আমরা এটা করার মতো। এবং নিজুম ভাইয়ের সাথে আমার কিন্তু অনেকবার কথা হয়েছে এবং আমরা দুজনেই নিশ্চিত যে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা মিথ্যাচারের একদম তথ্য প্রমাণ সহ জবাব দেওয়ার অ্যাবিলিটি আমাদের আছে। এখানে দর্শকদের একটা বিষয় আমি বলি, এবং এটি অবশ্যই নিজুম ভাই জানেন, সেটি হচ্ছে 70-এর যে নির্বাচন, 70-এর নির্বাচনে একটি বড় হাতিয়ার ছিল জামাতে ইসলামের, যেটি হচ্ছে গিয়ে অব্যাহত ভারত বিরোধিতা। একদম ইতিহাসে কথাটি এভাবে লেখা আছে, অব্যাহত ভারত বিরোধিতা। এবার দেখেন, ভারতের বিরুদ্ধে কথা বললে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে, জামাত তো আসলে মুরগির ঘিলু নিয়ে জীবনযাপন করে, তারা মনে করে যে তাদের বোধহয় একটা বড় প্রাপ্তি হলো। কিন্তু এই কথাটি একেবারেই মিথ্যে কথা, এই কথাটি একেবারেই ভুল। যার স্পষ্ট প্রমাণ যেটা, সেটি হচ্ছে গিয়ে বালেস্টার ফুয়াদের যেটা হয়েছে সেটি হচ্ছে সে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ খরচ করেছে, তার অঞ্চলে প্রচুর পরিমাণে অর্থ সে খরচ করেছে, কিন্তু সে কিন্তু কোনোভাবেই ওখান থেকে এমপি হতে পারে না। যার কারণ হিসেবে আমি যেটা মনে করি সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা এদের সম্পর্কে এত বাজেভাবে কথা বলেছে, তাকে কেউ কোনোভাবে গ্রহণ করেনি। সো আমরা এটা কোনোভাবে মনে করি না, ওরা মনে করতে পারে। কারণ হচ্ছে গিয়ে যখন মানে আমি এখানে বসে কি দেখলাম, আর যখন আমার সামনে 5,000 লোক থাকে তখন বডির ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে যায়। ও মনে করেছে যে এই যে সামনে 20-25 হাজার লোক আছে, এটাই মনে হয় বাংলাদেশ। আমি যত বেশি ভারত বিরোধী কথা বলতে পারবো, আমি যত বেশি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে পারবো, তত বোধ হয় আমাদের ভোট আসবে। আমি একটা কথা পরিষ্কার করে দর্শক শ্রোতাদের বলে দিতে পারি, সেটি হচ্ছে পুরা এনসিপির যত আগাটু গোড়া যতগুলো মানুষ আছে, এটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, বর্তমান বাংলাদেশ ছাত্রলীগ একটা জেলা কমিটি মিছিলের থেকে অনেক বেশি লোক আগেও এসছে, এখনো আসবে বলে। আপনি যখন এটা বলছেন, আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে আপনার কমেন্ট সেকশনে আমি আপনাকে একটা কমেন্ট করলাম, মুরগির ঘিলু শব্দটা আপনি যখন বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে ভেরি ইন্টারেস্টিং একটা শব্দ, প্রথম মজা পেয়েছি আমি। দেখেন, আমি কিছুক্ষণ আগে মহিউদ্দিন আহমেদের একটা বই দেখিয়েছি, তো একজন মন্তব্য করেছে যে মহিউদ্দিন আহমেদ শেখ হাসিনাকে খুনি বলেছে। তাহলে এটা যেহেতু আপনি বিশ্বাস করেছেন, তাহলে ওইটাও বিশ্বাস করতে হবে। কোনটা বিশ্বাস আর কোনটা তথ্য, কোনটা অপিনিয়ন আর কোনটা ডকুমেন্টস, এটার পার্থক্য যে দেশের মানুষ বা যে দেশের কিছু মানুষ করতে অপারগ কি কনফিডেন্টলি কমেন্ট করছে। আমি কিন্তু আপনার এই প্রোগ্রামে বলেছি যে এই লোকটি একটা ডকুমেন্ট তুলে দিয়েছে, এটা কিন্তু তার নিজের কথা না। আচ্ছা, আমি কিন্তু এইটার বদলে এটাও বলেছি যে এই ডকুমেন্টসটা আমি ন্যাশনাল আর্কাইভে দেখেছি, এই ডকুমেন্টসটা 2012 সালে আমি জনক নামে একটি বইতে পেয়েছি। সেগুলো কিন্তু গণাতেই নিল না। নিল কি?
আমি মহিউদ্দিনের বইটা দেখিয়েছি সেটা। মহিউদ্দিন তো এটা এই যে এই কথাটি বলেছে, না, মানে আমি মহিউদ্দিনের বই একটা উদাহরণ দিয়ে এই কারণে বলেছি যে যেই লোকটা এত আওয়ামী বিরোধী, এত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী, সেই লোকটিও এই ডকুমেন্টসটা তুলে দিতে বাধ্য হয়েছে। আমি তো এই ডকুমেন্টসের উপর বিশ্বাস আনিনি, কারণ এই ডকুমেন্টসের আগে, অর্থাৎ এই বইটা বের হয়েছে কত সালে দেখি, এই বইটা মনে হচ্ছে যে খুব রিসেন্ট বের হয়েছে, আমি যদি ভুল না করি, এবার আমি এই বইটা পড়েছি 2-3 বছর আগে, আসলে সত্যি কথা বলতে। হ্যাঁ, আমি এই বইটা প্রকাশকালটা একটু 22-23 সালে বের হয়েছে, কারণ ওই সময় আমি এই বইটা প্রথম প্রকাশ হয়েছে 2014 সালে। 14 সালে। আর আমি তথ্যটা পেয়েছি 2012 সালে, আরো 2 বছর আগে। এই যে আমি আপনাকে এই প্রোগ্রামের মধ্যে এই তথ্যটা দিলাম, যেই লোকটি এই মন্তব্য করেছে সে মনোযোগ দিয়ে শুনেই নাই। তার মানে হচ্ছে তার লক্ষ্যটাই হচ্ছে এমন যে ধর, মানে যেহেতু একটা এরপরে যে আমি আরেকটা তথ্য দিয়েছি সেটা তার মাথাতেই নাই বা শুনেও নাই। তথ্য হচ্ছে এমন যে এই যে বঙ্গবন্ধু নিজের হাতে লেখা, সহস্তে লেখা একটা শপথনামা, যেটা তিনি নিজে পাঠ করেছেন অধ্যাপক ইউসুফ আলীর সামনে, স্বাধীনতার ঘোষণাপত্রের যে নিয়মটা আছে সেই অনুযায়ী, এবং তারপরে তিনি রাষ্ট্রপতির আপনার যে নির্দেশাবলী সেগুলো তিনি জারি করেছেন। এই তথ্যটা আমি জেনেছি 2012 সালে, কিন্তু এই তথ্যটা তো 1972 সালের 10 জানুয়ারি থেকে আমাদের রাষ্ট্রীয় আর্কাইভে আছে, এবং আমাদের ওই সময় পত্র পত্রিকা ডকুমেন্টসেই আছে। মানে আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? সো তারও ধরেন 40 বছর পরে মহিউদ্দিন আহমেদ কি লিখলো বা জনক বইতে কি লিখলো, এটা তো এটা প্রমাণ না। আমি পেয়েছি কবে, মানে আমি ধরেন একটা ঘটনা 40 বছর পরে জানতেই পারি। মানে একটা মানুষ যখন মন্তব্য করে, একটা মানুষ যখন ডিবাঙ্ক করে, অর্থাৎ একজন শ্রোতাকেও কিন্তু শিক্ষিত হতে হয়। এই যে আমরা দুজন কথা বলছি, আমি তথ্য দিচ্ছি, এইটা নিতে পারার মতো শ্রোতা যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আপনার প্রোগ্রামটাও বৃথা। যেমন আমি ধরেন শুরুতেই বললাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এবং ক্রিমিনাল ল। এখন যে দর্শকটা মনোযোগ দিয়ে শুনেছে তিনি এইটা বুঝবেন, আচ্ছা তাহলে শুধু ক্রিমিনাল ল এক জিনিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল আরেক জিনিস। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে ইউনিভার্সাল জুরিসডিকশন আছে, অর্থাৎ কিছু কিছু অপরাধের বিচার পৃথিবীর যে কোনো জায়গাতে হতে পারে, অপরাধ যেখানেই হোক না কেন। আর ক্রিমিনাল লয়ের বিচারগুলো পার্টিকুলার যে দেশে সংগঠিত হয়েছে সেই দেশে হয়। এই তথ্য যে নিতে পারার ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি না থাকলে ওই প্রোগ্রামের ওই দর্শক খামাখা এই প্রোগ্রামটা দেখলে তার সময় নষ্ট করলো। জি, আমি যদি একটু আপনাকে একটা মন্তব্য, আমি মন্তব্য সাধারণত শো করি না, একটা মন্তব্য দেখে দেখেন, এই অর্বাচীন ক্রমাগত এই মন্তব্যটি করে যাচ্ছে, টকশোতে আর লোক কই একা একা কথা বললে তো সব সত্য মনে হবে, টকশোতে আর লোকে বারবার সেই মন্তব্যটি করে যাচ্ছে। এটি কি টকশো? আমরা কি এখানে টকশো করছি? টকশো কাকে বলে তুই জানিস? টকশো কাকে বলে তোর ধারণা আছে? মানে তোর এই মন্তব্যটি করে তুই কি বোঝাতে চাইলি? মানে এদের জামাতিদের ব্যাপারটা হচ্ছে ভাই এরকম যে এখান থেকে যতটুকু পারে, ধরেন আমি মাদ্রাসা নিয়ে একটা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামটাকে মাদ্রাসার লোক পর্যন্ত বলছে ওকে ঠিক আছে ভাই খুব ভালো কাজ করেছেন, নিচ থেকে হয়তো এক জামাতি এসে লিখে দেবে ছোট্ট একটি কথা, এবং আপনার ও মনে করবে যে আপনাকে হয়তো অনেক রাগে দিতে পেরেছে, কি সাইফুল বাতেন টিটোর চেহারা দেখলে মনে হয় সে একজন সমকামী। আচ্ছা আমি সমকামী, কিন্তু আমি সমকামী ধরেন আমরা আপাতত আলোচনা মানে হিসেবে ধরে নিলাম আমি সমকামী, আমি ধরেও না, তাহলে তার অপরাধটা তো সঠিক হয়ে যায় না। তার অপরাধটি কি সঠিক হয়ে যায়? মানে এইটাকে আপনাকে এই যে এটাকে সম্ভবত কি এইটা একটা নাম আছে, এটাকে ফ্যালাসি বলে। এটার একটা সুনির্দিষ্ট নাম আছে, যে আপনি একটা লজিক দিলেন, ওই লজিকের উত্তর না দিয়ে আপনাকে আরেকটা বিশেষণ দেওয়া হলো, এটার পার্টিকুলার একটা নাম আছে, কারণ এই ওটার সাথে কোনো সম্পর্কই নাই। ধরা যাক যে বললো যে আপনি তো অনেক খারাপ লোক, হ্যাঁ আমি খারাপ লোক বুঝলাম, আমি বুঝলাম খারাপ লোক, কিন্তু আমি যে তথ্য দিয়েছি এটা ঠিক কিনা। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। অর্থাৎ আপনি যেহেতু খারাপ লোক, যেহেতু আপনার চরিত্রের ঠিক নাই, ফলে আপনি যে তথ্যটা দিয়েছেন এই তথ্যটা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে আর কি। ব্যাপারটা সম্ভবত সেই ওই লাইনে হাঁটতে চেয়েছে আর কি। এক্স্যাক্টলি